পরীক্ষায় অ্যাটেন্ড করছেন কতজন এরকম? এমন কেউ তো রিপ্লাই দেয় নাই এখনো, জিজ্ঞেস করছি। কেউ পরীক্ষায় অ্যাটেন্ড করেন নাই? আপনাদের এই বছরে যে পরীক্ষার কোশ্চেনটা অনেক ভালো হয়েছে, সহজ হয়েছে আসলে। তাহলে কি স্যার আমাদেরটা কঠিন হবে? এটাই কঠিনের জন্য আপনার প্রিপারেশনটা কঠিন হয় ভালো। আল্লাহ, প্রিপারেশন কঠিনের জন্য আপনি প্রিপারেশন নেবেন, তারপর পরীক্ষা যেন ভালো হয়। আমরা তো এমনি একটু কম পারি, তার উপরে যদি কোশ্চেন কঠিন হয়। এবছর তুলনামূলক পরীক্ষা মনে হয় যে বা ছাত্র পাস বেশি করবে আমার সাবজেক্টে আর কি। স্যার প্রশ্নকর্তা যদি আমাদের দিকে তাকায়, করোনার দিকে তাকায়, যদি আমরা তো এমনি স্যার কম বুঝি স্যার, তার উপরে স্যার মানে অনলাইন। আপনারা তো লাকি, আপনারা অনেক বেশি ক্লাসে পার্টিসিপেট করতে পারতেছেন। হ্যাঁ, আপনারা অনেক ভালো করবেন। স্যার অনেক সময় সিনিয়ররা বলে যে প্রশ্ন ইজি হইলে পাস করার ইয়াটা কমে যায়, বা এগুলো কি ভুল শুনেছেন? এগুলো ভুল কথা। আপনি পাস করা হচ্ছে আপনার পরীক্ষা ভালো লেখার উপর ডিপেন্ড করবে। আবার আমি স্ক্রিন শেয়ারিং এ দিতে যাই, দেখি আপনাদের কোশ্চেন। তাহলে আপনাদের কোশ্চেন কি দেখছেন? আপনার পোস্ট বানাই তো স্যার? ও বানাইছে। হ্যাঁ ঠিক আছে। আপনার কি কোশ্চেন দেখছেন? স্যার নতুন কোশ্চেনটা দেখি নাই স্যার এখনো। স্যার নতুন কোশ্চেন দেখা হয়নি স্যার? জি স্যার, দেখছি স্যার, দেখি নিন। একজন দেখছে স্যার। আমরা we have already completed most of the chapter, only 2 chapter left. ইয়াল্লাহ, ওকে, দুইটা স্যার। একজন বলেন আমরা কোন চ্যাপ্টারগুলো শেষ করছি, একজন বলেন তো। স্যার বলতেছি স্যার, এক সেকেন্ড। বিজনেস, ethical conflict, চ্যাপ্টার নাম্বার ফার্স্ট চ্যাপ্টার আমাদের ছিল ইথিক্স এন্ড বিজনেস, দেন সেকেন্ড আছে ইথিক্যাল কনফ্লিক্ট। হ্যাঁ, দেন ছিল স্যার কর্পোরেট গভর্নেন্স। আচ্ছা, ছিল স্যার কম্পারিজন অফ ইংলিশ ল উইথ অল্টারনেটিভ লিগ্যাল সিস্টেম। কম্পারিজন অফ ল উইথ অল্টারনেটিভ লিগ্যাল সিস্টেম, রাইট। তারপর স্যার ল অফ কন্ট্রাক্ট। আমরা লাস্ট ল অফ কন্ট্রাক্ট কমপ্লিট করছি। ল অফ কন্ট্রাক্টের ভিতরে জি স্যার আমরা ল অফ কন্ট্রাক্ট কমপ্লিট করতে পারছিলাম। স্যার কন্ট্রাক্ট অ্যাক্ট এন্ড সেল অফ গুড অ্যাক্টস পর্যন্ত, কন্ট্রাক্ট সেল অফ গুডস অ্যাক্ট থেকে শুরু করে আমরা ইয়ার কোশ্চেন পর্যন্ত আমরা আগে দেখছি, তাই না? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জি স্যার, কোশ্চেন পর্যন্ত আমরা দেখছি। টুডে we will discuss law of employment. That means labor law, mainly emphasis on Labor Act 2006. ওকে, তাহলে আমরা আজকে যে ক্লাস হচ্ছে আমাদের বাকি আছে লেবার ল অফ এমপ্লয়মেন্ট, এন্ড অ্যানাদার চ্যাপ্টার হচ্ছে কোম্পানি ফাইন্যান্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইন্যান্স, কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইন্যান্স, লাস্ট 2 চ্যাপ্টার। স্যার এটা কি আমাদের ফাইলটা শেয়ার করা আছে স্যার? মানে তো অবশ্যই করব, শেয়ার করতে যাচ্ছি আমি, বয়েল একটা সাবান আবার বের করতে। ল অফ এমপ্লয়মেন্ট যেটা সেটা আছে, শেয়ার করা হয়েছে আজকে। আপনাদেরকে এই যে লাস্ট আপনাদের আইসি ইনস্টিটিউট থেকে আপনি মেল করার সময় আপনাদেরকে দেওয়া হয়, আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এইগুলা শুরুতেই আমি দেখলাম যে সবই আছে একসাথে। স্যার আমাদের লাস্ট ব্যাচের তো পরীক্ষাটা হয়ে গেল স্যার, আমাদের যদি পরীক্ষা টাইম অ্যাপ্রক্সিমেট কবে নাগাদ হতে পারে? ইনস্টিটিউটটা বলতে পারবে ভালো। আমার যেটা জানা মতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের পরীক্ষার রেজাল্ট দিতে যেটুকু হতে পারে অথবা ফেব্রুয়ারি নাগাদ হয়ে যেতে পারে। আচ্ছা, শেয়ারটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। তাহলে আমাদের যে কাজটা, আমি আরেকটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমি আরেকটা কোশ্চেন দেখলাম আপনাদের অপারেশন লেভেলের কোশ্চেন, ঠিক আছে? অপারেশন লেভেলের যে সিলেবাসে একটা চ্যাপ্টার আছে লিগ্যাল এনভায়রনমেন্টের ফুল কোর্স আমরা কমপ্লিট করছি, ঠিক আছে? ওখানে আপনারা মজার বিষয় হচ্ছে ইথিক্সের চাইতে সিলেবাস কম। কিরকম? ওখানে লেবার ল আছে, ওখানে লেবার ল আমরা এখানে পাবো 10 নাম্বার, 10 মার্কস এখানে দেওয়া আছে, আর ওখানে দেওয়া আছে 20 মার্কস, ঠিক আছে? আমরা কোম্পানি অ্যাক্ট করছি, এই যে কোম্পানি আমরা করলাম, এই যে যেটা আমরা পড়লাম কন্ট্রাক্ট অ্যাক্ট, এই কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে ওখানে আছে কত 40 মার্কস। তারপর আমরা কর্পোরেট ল পড়বো, অর্থাৎ কোম্পানি
ল কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইন্যান্স অ্যাডমিনিস্ট্রেশন, সেখান থেকে ওখানে দেওয়া আছে প্রায় মোস্ট প্রবাবলি 30 মার্কস। ঠিক আছে, এখানে আমরা 35 করবো। অর্থাৎ আমাদের ইথিক্সের ল যদি আপনি বেশি বেশি পড়েন, আপনার যদি মনে করেন যে পরীক্ষা আসবে না, তার মানে এই নয়, না আসলেও আপনার কাজে লাগবে, নেক্সট অপারেশন লেভেলে আপনার কাজে লাগবে, আপনার পার্সোনাল লাইফে কাজে লাগবে, আপনার বিজনেস লাইফে কাজে লাগবে, আপনার প্রফেশনাল লাইফে কাজে লাগবে। সুতরাং আপনারা এই কোর্সটা যাদেরই এই সুযোগ আছে, বিশেষ করে অনেকেরই আছে শুধু একটাই সাবজেক্ট, আপনারা অনেক সময় দেন এখানে, একটু পড়েন, পড়লে কাজ হবে, পরবর্তীতে জন্য আপনার বেনিফিট পাবেন। ঠিক আছে, আপনারা দেখবেন অপারেশন লেভেলের একটা কোর্সের সাবজেক্ট আছে, ওই সাবজেক্টের কোশ্চেনটা দেখেন, ফুল এই কোর্সের কোশ্চেন গুলা আছে, আপনারা অনেকেই পারবেন। সেখানে শুধু একটা মাত্র আছে পার্টনারশিপ অ্যাক্ট নতুন আছে, আর অন্য কোনো অ্যাক্ট নতুন নাই। সুতরাং আপনারা এখানে সময় দেন। স্যার অপারেশন লেভেল ওই সাবজেক্টের নাম কি স্যার? লিগ্যাল এনভায়রনমেন্ট, লিগ্যাল এনভায়রনমেন্ট, ওখানে ওই আইনের কথাই এখানে বলা আছে একটু, ওখানেও আইন, যে আইনটা লেবার ল আছে সেখানে, তারপর আপনার ইয়ে আছে কর্পোরেট ল আছে, তারপর যে কমার্শিয়াল ল আছে, পার্টনারশিপ অ্যাক্ট আছে, এই চারটা সম্ভবত তাদের মানে কি বলে আপনার। আমি দেখি খুবই বললাম যে হ্যাঁ বলেন, একটু ডিসকানেক্ট ছিলাম স্যার, সেটা হচ্ছে এতক্ষণ যে বলতেছিলেন স্যার, হ্যাঁ বলেন, ল অফ বলতেছিলেন নাকি স্যার? নেটওয়ার্ক খুবই খুবই পোর, খুব। হ্যাঁ আপনি নেটওয়ার্ক বলতেছেন এটাই সাবজেক্ট না স্যার, দ্য ল অফ এমপ্লয়মেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, এটা পড়েন। অর্থাৎ এটা না, মানে আমরা যেগুলো পড়াইছি, আপনাদের কন্ট্রাক্ট পড়াইছি, আপনি কন্ট্রাক্ট একটু ডিটেলস পড়েন, আমরা কোম্পানি এক পড়াবো, আর কোম্পানি ডিটেলস পড়েন, আপনার কাজে লাগবে, এবং যতটুকু টেস্ট করতে পারেন পুরো কাজে লাগবে। আমি হয়তো বা ক্লাসের আমার স্বল্পতার কারণে আমরা এখানে এই কতগুলা অ্যাক্ট, এই অ্যাক্টের সাথে আমার ইথিক্স, গভর্নেন্স, এই সব নতুন অ্যাক্ট সাথে আছে, তার পরবর্তীতে আমার সব মিলিয়ে 100 নাম্বার। সুতরাং আমার কাছে আসলে ওই সময়টা আমি পাচ্ছি না, বিধায় আপনাকে ইন ডিটেলস হয়তো পড়াইতে পারবো না, কিন্তু আপনারা পড়ে নিয়ে ক্লিয়ার। তাহলে আমরা স্টাডিতে চলে যাচ্ছি। অপারেশন লেভেলে যেহেতু লগুলো আছে, শুধু এখানে এথিক্স এর উপর জোর দিলেই মনে হয় আমাদের জন্য সুবিধা হইতো স্যার। না না না, আপনার পরীক্ষা পাস করতে হবে স্যার। সিলেবাসটা ওইভাবে রিভাইজ করলে সুন্দর হইতো স্যার। সিলেবাস করলে, হ্যাঁ আমি সেটা দেখছি, সিলেবাস এখানে ওই অর্থাৎ দুইটাকে একটাই করতে পারতাম, তারপর আমাদের সিলেবাসের জন্য কাজ হচ্ছে, দেখা যাক কি হয়, ওইখানে হয়তো আমরা কাজ করব। লেভেলে এই অ্যাক্ট গুলো আছে, এই অ্যাক্ট গুলো অপারেশন লেভেলে রেখে বাকিটা এখানে এথিক্স রেখে দিলে আমাদের জন্য সুবিধা করে দেওয়া যেত, ওখান থেকে একটা এখানে দিয়ে দিই, আর বাকি একটু ওখানে থাকুক। অর্থাৎ আপনাকে এমফাসাইজ একটু বেশি দেওয়ার জন্য সুযোগ পাই আর কি। জি স্যার। দেখা যাক যদি আমার সুযোগ আসে তাহলে আমি তো, কারণ আমাদের এখানে রিপিট হয়ে যাচ্ছে, অপারেশন লেভেলও প্লাস আমাদের এই বিজনেস লেভেলও রিপিট হয়ে যাচ্ছে। সেটাই যদি আমার সুযোগ আসে, আমি যদি সিলেবাস মানে রিভাইজে থাকতে পারি, তাহলে হয়তো আমি চেষ্টা করব। Okay, my dear friends, as usual, all of the acts, this is the first section 1, short title, commencement and specification. This act may be called the Bangladesh Labour Act 2006. It shall come into force at once, save as otherwise specified elsewhere. আমি যেগুলো হাইলাইটেড করি সেগুলো নিয়ে আলোচনা করি। Notwithstanding anything contained in subsection 3, these acts shall not apply to, এই অ্যাক্ট কোথায় কোথায় অ্যাপ্লাই হবে না, এটা এখানে বলা আছে, দিস অ্যাক্ট শ্যাল নট অ্যাপ্লাই টু, আপনার লেবার আইন অর্থাৎ শ্রম আইন সব ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করা যাবে না। তাদের জন্য কিছু কিছু সেক্টর আছে, যে সেক্টরের জন্য আমার আলাদা অ্যাক্ট আছে, তাহলে সেক্ষেত্রে এখানে এই লেবার অ্যাক্ট ফুললি আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন হচ্ছে অফিসেস অফ অর আন্ডার দ্য গভর্নমেন্ট, সরকারি যে অফিস, এখানে আপনি বলা আছে যেটা এই একটা ইউজ করা যাবে না সব জায়গায়। সিকিউরিটি প্রিন্টিং প্রেসে করা যাবে না, অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে করা যাবে না, এস্টাবলিশমেন্ট ফর দ্য ট্রিটমেন্ট কেয়ার, এই কথাগুলা বলা আছে সব, স্পেল, এডুকেশনাল ট্রেনিং, রিসার্চ ইনস্টিটিউশন, হোস্টেল, মেসেজ, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল চ্যাপ্টার, সব এই কথাগুলা সবগুলাকে কি করা যাবে না, আপনার লেবারে প্রয়োগ করা যাবে না। এটা প্রথম কন্ডিশন, প্রথম সেকশন 1-এ বলা আছে। Then বলা আছে definition in this act, unless there is anything
repugnant in the subject or context, রিটায়ারমেন্ট বলতে আমরা কি বুঝি? রিটায়ারমেন্ট বলতে কি বুঝি? আপনাদের পরীক্ষায়ও আসছে আপনার ডিসমিস, হ্যাঁ, তারপর হচ্ছে আমি দেখলাম যে ওই সিলেবাসেও দেখলাম এরকম ডিসমিস আসছে, রিটায়ারমেন্ট আসছে, হ্যাঁ, আপনার হচ্ছে ম্যাটারনিটি লিভ ম্যাটারনিটি বেনিফিট কি হবে, লিভ স্যাংশনিং প্রসিডিউর কি, এগুলা আছে আপনার অপারেশন লেভেলে। আমরা এখানেও এগুলা অবশ্য আলোচনা করি। রিটায়ারমেন্ট বলতে আমরা কি বুঝি? Retirement means normal termination of employment of a worker on attaining certain age under Section 28 of the Act. Provided that retirement shall also include voluntary retirement from service on completion of 25 years of service in any establishment. তাহলে রিটায়ারমেন্ট বলতে কি বোঝাচ্ছে? রিটায়ারমেন্ট বলতে বোঝাচ্ছে যে নর্মাল টার্মিনেশন, আপনার স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার এমপ্লয়মেন্ট শেষ করা, সেটাকেই বলা হচ্ছে রিটায়ারমেন্ট। সেটার জন্য আবার কি আছে, একটা রিটায়ারমেন্ট আপনার এই আইনের সেকশন 28 আমরা দেখতে পারবো যে রিটায়ারমেন্ট বলতে কি বোঝাচ্ছে। ওই অ্যাক্ট অনুযায়ী হচ্ছে নর্মাল টার্মিনেশন হলে তখন তাকে বলা হবে রিটায়ারমেন্ট। অথবা কেউ যদি স্বেচ্ছায় রিটায়ারমেন্টে যায়, কখন? যদি আফটার ফ্রম সার্ভিস অন কমপ্লিশন অফ 25 ইয়ার্স অফ সার্ভিস, কেউ যদি 25 বছর সার্ভিস কমপ্লিট করে, তখন সে যদি স্বেচ্ছায় রিটায়ারমেন্টে যায়, তখনও তাকে রিটায়ারমেন্ট বলা হয়। এই সংজ্ঞাটা এই জন্য বলা হচ্ছে, যখন আপনি রিটায়ারমেন্ট বেনিফিট চিন্তা করবেন, তখন আপনার রিটায়ারমেন্ট বেনিফিট কখন হবে? অ্যাজ পার ইফ ইউ রিটায়ারমেন্ট অর ইউ টার্মিনেশন আর অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন অফ রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্টের ডেফিনিশন অফ রিটায়ারমেন্ট হন, তখনই দেন ইউ উইল বি এবল টু রিটায়ারমেন্ট বেনিফিট অর ইউ উইল গেট ইউ রিটায়ারমেন্ট বেনিফিট। দেন বলা হচ্ছে যে পার্শিয়াল ডিসএবলমেন্ট কি বোঝায়। এগুলো যখন আমরা পড়বো, আসলে ডেফিনেশন গুলো একটু ভালো করে পড়বেন। আমাদের যেহেতু আমি একটু আগে বলছি যেহেতু এটা অপারেশন লেভেলের সাবজেক্ট আছে, সুতরাং আমাদের লেভেলের সাবজেক্টের জন্য আমরা ডেফিনেশনটা একটু বেশি জোর দিব, কারণ ডেফিনেশন থেকেই আমাদের যেহেতু পরবর্তী লেভেলের ডিসকাস আছে, সুতরাং মানে আপনার ডিটেলস আছে, সুতরাং আমরা এখানে ডেফিনেশন টাইপের কোশ্চেন বেশি আসতে পারে। তাহলে পার্শিয়াল ডিসএবলমেন্ট বলতে কি বোঝায়? Where the disablement is of temporary nature. কেউ যদি disablement temporary nature হয়, and such disablement as reduces the earning capacity of a worker in any employment in which he has engaged at the time of the accident resulting in the disablement, and where the disablement is of a permanent nature. অর্থাৎ এত কিছু আমি যদি না বলি, আমি যদি বলি পার্শিয়াল ডিসএবলমেন্ট কি, আপনি কোনো কিছু ঘটনার জন্য অথবা কোনো প্রকৃতির কোনো কারণের জন্য অথবা অন্য কোনো ঘটনার জন্য, সার্কামস্টেন্সের জন্য আপনার যদি আর্নিং ক্যাপাসিটিটা যদি আপনার রিডিউস করে, তখনই বলা হবে আপনার কি হচ্ছে, আপনি ডিসএবলমেন্টটা কিছু কি হলো, কমে গিয়ে যাচ্ছে, অর্থাৎ পার্শিয়াল ডিসএবলমেন্ট। এই জন্য কি বলা হচ্ছে পার্শিয়াল ডিসএবলমেন্ট। তারপর বলা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং প্রসেস। আমরা যখন বিভিন্ন ডেফিনিশন দেখবো, আমরা তখন দেখবো যে ম্যানুফ্যাকচারিং প্রসেস কি। ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে বোঝায় ফর মেকিং, অল্টারিং, রিপেয়ারিং, অর্নামেন্টিং। আমরা যেটা বুঝি আর কি, যে ম্যানুফ্যাকচারিং মানে কোনো কিছু তৈরি করা, ঠিক আছে? তাই তৈরির সংজ্ঞার ভিতরে কি কি থাকবে? যদি অল্টার করে, একটা জিনিস খুলে আরেকটা জিনিস লাগা, হ্যাঁ, তাইলেও হতে পারে। রিপেয়ার করলে সেটাকেও ম্যানুফ্যাকচারিং এর সংজ্ঞা পালায় অ্যাকর্ডিং টু লেবার এক্ট। অর্নামেন্টিং, কোনো কিছু নতুনত্ব, এটাকে একটু আরো কিছু কি করা হলো, একটু সাজানো হলো, পেইন্ট করা হলো, রং কালে দেওয়া হলো, ওয়াশ করা হলো, ফিনিশিং দেওয়া হয়, প্যাকিং করা হয়, এই সবগুলোকে বলা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং প্রসেস। এগুলোকে বলা হয় ম্যানুফ্যাকচারিং প্রসেস। ফর পাম্পিং oil, gas, water, sewage and other fluids or storage, for generating, transforming or transmitting power or gas. আপনার গ্যাসের যে আপনার দেখবেন গ্যাস, ইলেকট্রিসিটি, পাওয়ার, এগুলো জেনারেট করে সেটাকে ম্যানুফ্যাকচারিং বলা হচ্ছে। যারা ট্রান্সফর্মিং করে সেটাকেও ম্যানুফ্যাকচারিং প্রসেস বলা হচ্ছে। আবার যারা ট্রান্সমিটিং করে সেটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং প্রসেস। তাহলে ফর কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, রিপেয়ারিং, রিপিটিং, ফিনিশিং or breaking up of sheets or bases, or for printing by letter press, lithography, photographar, computer, photocompose, offset, etc., all are included in manufacturing process. তাহলে আপনাকে ম্যানুফ্যাকচারিং প্রসেসের ডেফিনিশনটা কি, এটা আপনারা একটু এখান থেকে দেখে নিবেন। দেন আমরা বলবো যে আওয়ার্স। আমরা যখন আওয়ার্স অফ ওয়ার্কিং আওয়ার বলি, আমরা যেটা কি ওয়ার্কিং আওয়ার বলতে
Hours of work means the time during which the workers employed are at the disposal of the employer, excluding any interval allowed for rest and meals. ওয়ার্কিং আওয়ার বলতে বোঝায় যে একজন ওয়ার্কার সেই যতক্ষণ পর্যন্ত এমপ্লয়েড থাকে, হ্যাঁ, এমপ্লয়ার আন্ডারে যখন এমপ্লয়েড থাকে, এক্সক্লুডিং এনি ইন্টারভাল অ্যালাউড ফর রেস্ট অ্যান্ড মিলস। এখানে বলা হচ্ছে যদি তাকে যদি আলাদা কোনো টাইম অ্যালাউ করে, যাতে এইরকম 2 ঘন্টা সে রেস্টে থাকবে অথবা 2 ঘন্টা 1 ঘন্টা সে খাবারের জন্য বিরতি থাকবে, এই আওয়ারটা আসলে বাদ দিয়ে বাকিটা সময়টাকেই বলা হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স অফ ওয়ার্ক, কাজের সময়টা, কাজের সময়, এটাকে বলা হচ্ছে কাজের সময়, আওয়ার্স অফ ওয়ার্ক। ঠিক আছে, তারপর বলা হচ্ছে ওয়ার্কশপ বলতে কি বোঝায়? ওয়ার্কশপ বলতে আমরা বুঝি আপনার যেখানে আপনার বিভিন্ন জিনিসপত্র যখন নষ্ট হয়ে যায় সেটাকে যখন রিপেয়ারিং করা হয়, সেটাকে আমরা ইন জেনারেল ওয়ার্কশপ বলি। এখানে বলা হচ্ছে ওয়ার্কশপ বলছে এনি প্রিমাইসিস, যে কোনো আঙ্গিনা অথবা যে কোনো জায়গা যেখানে ইনক্লুডিং দ্য thereof wherein any industrial process is carried on. ওয়ার্কশপ বলতে এখানে বোঝানো হবে আমরা ইন্ডাস্ট্রিয়াল যে প্রসেস, আমরা একটু আগে বলছি ম্যানুফ্যাকচারিং প্রসেস বলছি, আর একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আছে, আমরা দেখবো পরে আছে, এটা আমি ইয়ে করছি। তাহলে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের কাজগুলা যেখানে হয় সেটাকে বলা হচ্ছে ওয়ার্কশপ। তাহলে ফ্যাক্টরি বলতে কি বোঝায়? হ্যাঁ, আমরা ফ্যাক্টরি বলতে যেখানে এমন একটা প্রিমাইসিস যেখানে কি করা হয়, 5 or more workers ordinarily work on any day of the year or in part of which a manufacturing process is being carried on but does not include it in mine ছাড়া, অর্থাৎ খনি ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে যদি 5 বা 5-এর অধিক লোক কাজ করে, হ্যাঁ, এবং যেখানে ম্যানুফ্যাকচারিং প্রসেসে কোনো কাজ হয়, তা হচ্ছে ফ্যাক্টরি। বলতে আমরা কি বুঝি? Adult means a person who has completed his 14th year but has not completed 18th year of age. কারো বয়স যদি 14 বছর কমপ্লিট হয় কিন্তু তার বয়স এখনো 18 বছর হয় নাই, তখন তাকে বলা হয় অ্যাডাল্ট স্কিম। যখন 18th কমপ্লিট হবে তখন আমরা বলবো অ্যাডাল্ট। ঠিক আছে, তাহলে 14th এর নিচে কি হবে আমরা এগুলো আগে জানি, কিন্তু আমাদের এখানে অ্যাডাল্ট স্কিম বলতে কথা আছে যে লেবার আইন অনুযায়ী অ্যাডাল্ট স্কিমটা কি করতে পারবে, কি করতে পারবে না, তাদের ক্ষেত্রে সীমাবদ্ধতার জন্য এখানে অ্যাডাল্ট স্কিমকে ডেফিনিশন দেওয়া আছে। তারপর গ্র্যাচুইটি বলতে কি বুঝি? Gratuity means wages payable on termination of employment of worker which shall be equivalent to not less than 30 days wage for every completed year of service or for any part thereof in excess of 6 months. It shall be in addition to any payment. এইগুলো আমরা দেখবো। রিট্রেন্সমেন্ট বলতে কি বুঝবো? পাবলিক ইউটিলিটি সার্ভিস বলতে কি বুঝবো? ট্রেড ইউনিয়ন বলতে কি বুঝবো? ডিসচার্জ বলতে কি বুঝবো? আসলে এই চ্যাপ্টার থেকে আমি মনে করি প্রথমে আপনারা ডেফিনিশন গুলো একটু ভালো করে বলবেন। ডেফিনিশন গুলো পড়তেও কিন্তু আমার অনেক সময় লাগে, অনেকগুলো ডেফিনিশন আমি মার্ক করছি। এই মার্কের ছাড়াও বাইরেও কিন্তু অনেক ডেফিনিশন আছে। যেমন এই পরীক্ষা আমি দেখলাম যে আপনার আরবিট্রেশন, হ্যাঁ, আরবিট্রেশন বা আরবিট্রেশন সম্পর্কে একটা কোশ্চেন আসছে আপনাদের নাও অপারেশন লেভেলে। ঠিক আছে, তাহলে এরকম করে আপনার এখান থেকে ডেফিনিশন গুলো যদি আপনি ভালো জানেন তাহলে আপনার অনেক কিছু দেখবেন যে আপনার কমপ্লিট হয়ে গেল। ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, টোটাল ডিসেবলমেন্ট বলতে একটু আগে আমরা বলছি পার্শিয়াল ডিসেবলমেন্ট, এখানে দেওয়া আছে টোটাল ডিসেবলমেন্ট বলতে কি বুঝি? হ্যাঁ, তাহলে এই কথাগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে আমি মনে হয় আমি সামনের দিকে আগাই যাবো। একসাথে এতগুলা বললে হয়তো বা আমিও মজা পাচ্ছি না, আপনারা হয়তো বা লাইভে থাকবেন। সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, ভালো মতো শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। জি স্যার, একদম ক্লিয়ার। এখন তাহলে আমরা আপনারা সবাই আনমিউট করে, আপনারা সবাই মিউট করে রাখবেন, যিনি কথা বলেন উনি আনমিউট করুন, শুধু বলেন। স্যার এটা কোন ফাইলটা স্যার? লেবার অ্যাক্ট 2006 আপনাদেরকে আমি জানি না, পিডিএফটা আপনাদেরকে মেইল করছে, আর এটা হয়তো আপনাদের গ্রুপে আছে আর কি, গ্রুপে আগে কে যেন সবগুলো শেয়ার করা আছে আমি জানার মধ্যে। ঠিক আছে, আপনারা কালার করা নাই তো? কালার করাই গ্রুপে দেওয়া আছে, আগের বিষয়ে তারা করছে, আর না হলে আমি দিব, সমস্যা নেই স্যার। আরেকবার একটু দিবেন স্যার? অবশ্যই দিব, ঠিক আছে প্লিজ স্যার, আপনার দেওয়ার জন্য করছি স্যার।
ঠিক আছে, তাহলে আমরা যে ডেফিনিশন গুলো আমরা দেখছি, তাহলে আপনারা এখান থেকে দেখবেন হ্যাঁ যে আমরা এখানে কিছু বাইন্ডিংস আছে। প্রথমে হচ্ছে কিছু বাইন্ডিংস, আপনার এটা একটু মানে মুখস্থ করতে হবে না, এটা হয়তো পরীক্ষা আসবে না, তারপরে আমরা জানার জন্য আসলে লেবার অ্যাক্ট, আপনি যদি যেমন আমার ব্যাংকে গিয়ে যদি আমি বলি যে লেবার অ্যাক্ট অনুযায়ী আমি এটা পাবো, এটা কেন দিবেন না, আপনি কিন্তু রাইট, আপনি ফেল করবেন, আপনি ওখানে আপনার হবে না, কারণ ওখানে এটা নিষেধ, লেবার ল ওখানে খাটবে না। লেবার ল কোথায়? ওয়ার্কারদের জন্য। কোন কোন সেক্টর? এর স্পেসিফিক সেক্টর আছে, তো বলা আছে সবগুলো সেক্টরই। এখানে যে যে নামগুলো বলছে এগুলা ছাড়া অন্য জায়গায় আপনি লেবার অ্যাক্ট এখানে প্রযোজ্য হবে। ক্লিয়ার? এই জানার জন্য আপনারা এগুলো পড়বেন। এগুলো যে আপনার একবারে মানে আপনার ইয়ে নাই, এই প্র্যাকটিস নাই তা না, প্র্যাকটিস আছে, কিন্তু আপনার 100% লেবার অ্যাক্ট এখানে কার্যকর হবে না এই সেক্টরগুলো। দেন আমরা বলছি রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট বলতে আমরা কি বুঝছি বলেন? আপনাদের কাছ থেকে শুনতে শুনতে সবাই শুনি, বই তো এনে আসে, আমরা পড়বো পরে বাসায় পড়তে পারবো। স্যার রিটায়ারমেন্ট মানে হচ্ছে একটা মানুষ নরমালি যদি তার তাকে রিটায়ারমেন্টে যেতে হয়, এটা একটা কন্ডিশন। এটা হচ্ছে আইনের 28তম সেকশনে বলা আছে 25 বছর সার্ভিস শেষ করে তার রিটায়ারমেন্টে যেতে হবে। তাহলে আমরা সবাই হয়তো শুনছি, ঠিক আছে? আমরা এই পাশে যে আপনার নির্দিষ্ট বয়স, যেমন আমাদের দেশে হচ্ছে এখন সময় হচ্ছে 60, সেখান থেকে যখন আপনার এই যখন 60 হবে করা, আপনি যখন যাবেন তখন তাকে বলা হচ্ছে নরমাল রিটায়ারমেন্ট, ঠিক আছে? রিটায়ারমেন্ট, ঠিক আছে? অথবা আপনি 20 বছরে কোনো চাকরিতে জয়েন করছেন, ফর অ্যাপয়েন্টিং এনি এমপ্লয়মেন্ট, কারণ আপনি এমপ্লয়মেন্ট হলেন 20 বছর 25 বছরে, আপনি 25 বছর পর সার্ভিস করলেন, অর্থাৎ 50 বছর পরে আপনি রিটায়ারমেন্টে গেলেন ভলান্টারিটি, দেন ইটস অলসো ইনক্লুডেড ইন রিটায়ারমেন্ট। ওকে, ক্লিয়ার? আরেকজন বলেন, এটা আমি শেষ করে দিই। রিটায়ারমেন্টটা এগুলো পরীক্ষা আসবে, রিটায়ারমেন্ট কি, রিপ্লেসমেন্ট কি, এগুলো আসবে, সবগুলো এগুলোই পরীক্ষা আসবে। আপনাদের এইবার যেটা আসছে এখান থেকে আমি যেটা দেখলাম, ডিফারেন্স বিটুইন আনফেয়ার এন্ড রংফুল ডিসমিসাল, ডিসমিস থেকে আছে, ডিসমিসাল, ঠিক আছে? এগুলো আমার শিখতে দেওয়া আছে, আমি পড়াইছি। আমাদের আলহামদুলিল্লাহ আমার এবার যে শীত পরীক্ষা আছে সব মোটামুটি আমার কোশ্চেন, আমার পড়ার সব কোশ্চেন আছে, এখানে কোনো কোশ্চেনের বাইরে একটাও আসে না, ঠিক আছে? একদিন বলে রিটায়ারমেন্টটা কি? স্যার আমি বলবো? হ্যাঁ বলেন। রিটায়ারমেন্ট হচ্ছে স্যার এমপ্লয়মেন্টের যে সার্টেন এজ আছে আন্ডার সেকশন 28 সে অনুযায়ী হতে হবে, আর না হলে তার সার্ভিসের 25 ইয়ার্স সার্ভিস দিতে হবে, তারপরে সে রিটায়ারমেন্টে যেতে পারবে। থ্যাংক ইউ। তাহলে আমরা রিটায়ারমেন্ট সম্পর্কে আমরা জানলাম, বিভিন্ন দুজনের কাছ থেকে আমিও 2-3 বার বললাম। নেক্সট আমরা বলবো পার্সিয়াল ডিসেবলমেন্ট বলতে আমরা কি বুঝছি। What do you mean by partial এটা disablement? একটু সমস্যা ছিল, জিজ্ঞেস করে ভাবছিলাম তো আপনি আসছেন আবার এটা। হ্যাঁ, এটা তো একটু সমস্যা ছিল, মানে একটু ইয়াটা মিস করছি আর কি স্যার। এই যে পার্শিয়াল ডিসেবলমেন্ট যেটা স্যার, এটা কখন থেকে মানে স্টার্ট হয় বা এটার নেচারটা একটু একজন বলেন, অন্য একজন বলেন, আপনি হয়তো মিস করছেন, আরেকজন বলেন। পার্শিয়াল ডিসেবলমেন্ট বলতে আমরা কি বুঝছি? স্যার কেউ পারে না স্যার, বুঝে নাই মনে হয়। না, এটা হচ্ছে কি আপনি পার্শিয়াল ডিসেবলমেন্ট আপনার আসলে অর্থ দিয়ে আমরা বুঝতে পারি যে ডিসেবলমেন্ট মানে কি আপনার আংশিক বন্ধ স্যার, অক্ষম, আংশিক অক্ষম মানে কি, আমি মনে করেন যে আগে আমি যদি আপনার শারীরিক বা দৌড়ানোর কোনো কাজ হয়ে থাকে তাহলে আমি হয়তো দৌড়াইতে পারতাম, এখন আমি দৌড়াইতে পারি না, আস্তে আস্তে হাইটে হাইটে গিয়ে কাজ করতে হয়। অথবা আগে আমি দেখা গেছে যে আমি ডান হাত দিয়ে কাজ করতাম, আমার ডান হাতের একটু প্রবলেম হলো, আমি ডান হাতে কাজ করতে পারি না, বাম হাতে আস্তে 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 কাজ করি, তাহলে আমি কিন্তু কাজ করতে সক্ষম, কিন্তু আমি আগের মতো স্পিডে আপনি কাজ করতে পারতেছি না, ঠিক আছে? আপনি আপনার ব্রেনে মাথায় কোনো আঘাত আসলো, আপনি এমন অবস্থা যে আপনি দেখা গেছে 1 ঘন্টা টানা কাজ করলে আপনার সমস্যা হয়, কোমরের সমস্যা, আপনি বেশিক্ষণ বসে থাকতে পারতেছেন না, কতক্ষণ 1 ঘন্টা কাজ করার পর আপনার 10 মিনিট হাঁটতে হয়, তাহলে এই যে 10 মিনিট আপনার সময় নষ্ট হচ্ছে, দিস ইজ কল্ড পার্শিয়াল ডিসেবলমেন্ট, ঠিক আছে? তাহলে
পার্শিয়াল ডিসেবলমেন্ট মিনস হোয়ার দ্য ডিসেবলমেন্ট ইজ অফ টেম্পোরারি নেচার, যেখানে ডিসেবলমেন্টটা বলা হচ্ছে এখানে টেম্পোরারি নেচার প্রকৃতি হতে পারে। সাচ ডিসেবলমেন্ট অ্যাজ রিডিউসেস দ্য আর্নিং ক্যাপাসিটি অফ ওয়ার্কার, আর্নিং ক্যাপাসিটিটা রিডিউস করে দেয়, আর্নিং ক্যাপাসিটি বন্ধ করে দেয় না, ঠিক আছে, আপনি কাজ করার ক্ষমতা কিন্তু কমাইয়ে দেয় অফ ওয়ার্কার ইন এনি এমপ্লয়মেন্ট ইন হুইচ হি এঙ্গেজ এট দ্য টাইম অফ দ্য অ্যাক্সিডেন্ট, মানে সেখানে যে অ্যাক্সিডেন্ট যখন ঘটছে তখন যে কোম্পানিতে এমপ্লয়মেন্ট ছিল, এইখানে যে ডিসেবলমেন্ট হলো সেটার পরবর্তীতে ইফেক্টটা হলো, সে কি হলো, তার আর্নিং ক্যাপাসিটিটা রিডিউস করে দিচ্ছে। And where the disablement is of permanent nature, such disablement as reduces his earning capacity in every employment which he has capable of undertaking at that time. অর্থাৎ এখানে পার্শিয়াল ডিসেবলমেন্টের কথাটা দুইবারই বলছে। টেম্পোরারি নেচারের ক্ষেত্রে কি হতে পারে, টেম্পোরারি নেচারের ক্ষেত্রে আপনি যেখানে এঙ্গেজমেন্ট আছেন সেখানে অ্যাক্সিডেন্টের দরুন আপনার এই আর্নিং ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, অথবা আপনি যদি পার্শিয়াল ডিসেবলমেন্টটা যদি আপনি পার্মানেন্টলি হয়ে যায়, যে আপনি ডিসেবলমেন্ট পার্মানেন্ট ডিসেবলমেন্ট হয়ে গেলেন কিসের, সেই ক্ষেত্রে আপনার রিডিউস হিজ আর্নিং ক্যাপাসিটি ইন এভরি এমপ্লয়মেন্ট, সে যে কোনো চাকরিতেই যাক। যেমন আমি একটু যেটা বলছি যে আমার আপনার কোমরের সমস্যা, আপনি যদি মানে যেখানে বসে থাকতে হয় সেখানে আপনি কোমরের সমস্যার জন্য আপনি কি হচ্ছেন, আপনার ডিসেবল আর্নিং ক্যাপাসিটি কমে যাচ্ছে। কিন্তু এমন যদি আপনার ব্রেনের সমস্যা হয়, আপনি বসে তাই চিন্তা করতেই সমস্যা, তখন কি হবে, আপনি শুধু বসে থাকার চাকরি না, যে কোনো চাকরিতে গেলেই আপনি 1 ঘন্টা চিন্তা করার পরে আপনি একটু পেইন হয়ে যাবেন, তখন আপনার একটু ডিসেবলমেন্ট হয়ে যাবে। দিস ইজ কল্ড ইন পার্মানেন্ট নেচার। তাহলে একটা হচ্ছে টেম্পোরারি নেচার বলা হচ্ছে, আরেকটা বলা হচ্ছে পার্মানেন্ট। তার মানে টেম্পোরারিটা হচ্ছে মানে অল্প সময়ের জন্য ডিসেবলমেন্ট করে, আর থাকবে ওই এমপ্লয়মেন্টটাই শুধুমাত্র যেখানে সে এমপ্লয়মেন্ট আছে। আচ্ছা, ঠিক আছে। আর পার্মানেন্ট হচ্ছে যে কোনো এমপ্লয়মেন্ট, ইন এভরি এমপ্লয়মেন্ট, সে যে কোনো ইন এভরি কেস। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই হচ্ছে, অর্থাৎ আমরা মূলত বুঝি যে ডিসেবলমেন্ট বলতে হচ্ছে আমার অক্ষম, এই অক্ষমটা যদি আংশিক পরিমাণ হয় দ্যাট ইজ কল্ড পার্শিয়াল ডিসেবলমেন্ট। ক্লিয়ার? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর অন্য একজন বলেন তাহলে পার্শিয়াল ডিসেবলমেন্ট আমরা কি বুঝছি? পার্শিয়াল ডিসেবলমেন্ট আমি বলি স্যার, তাহলে একটু চেষ্টা করি স্যার। স্যার, পার্শিয়াল ডিসেবলমেন্ট হচ্ছে একটা টেম্পোরারি নেচার, যেটার কারণে হচ্ছে আমাদের আর্নিং ক্যাপাসিটি রিডিউস হয়, অথবা আমাদের যে কাজে যে এঙ্গেজ থাকার যে একটা হ্যাবিট আছে সেটাকে অ্যাক্সিডেন্টালি ডিসেবল করে। লাইক আমি যদি এখন ছোটখাটো একটা কারো যদি অ্যাক্সিডেন্ট হয়, সে হয়তো একটা কাজে অল্প দিনের জন্য জয়েন করতে পারতেছে না, এটা হচ্ছে টেম্পোরারি। আর যদি কারো হ্যাবিটই হয়ে যায়, সে লং টাইম ডেস্কে বসতে পারতেছে না, কিন্তু তার ডেস্ক জব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে লং টাইম ডেস্কে বসে থাকতে হবে এরকম কোনো জব করতে পারবে না, সে অল্প সময়ের ডেস্কে বসতে হয় এমন কোনো জবে আসতে হবে, তখন হয়তো তার ইনকামটা রিডিউস হয়, এটা পার্মানেন্টলি হয়। সো এটা হচ্ছে পার্মানেন্টলি পার্শিয়াল ডিসেবলমেন্ট, আর আগেরটা ছিল হচ্ছে গিয়ে টেম্পোরারিলি পার্শিয়াল ডিসেবলমেন্ট। আরেকজন বলেন। একজন বলেন। তাহলে আমরা বুঝছি পার্শিয়াল ডিসেবলমেন্ট মিন্স হচ্ছে, মেইন কথা হচ্ছে আপনার আর্নিং ক্যাপাসিটি রিডিউস করে দিবে, এটা হচ্ছে পার্শিয়াল ডিসেবলমেন্ট। এখানে আপনার অ্যাপোস্ট্রফি দিয়ে একটা কথা বলছে যে টেম্পোরারি নেচারের ক্ষেত্রে কি হবে, টেম্পোরারি নেচারের ক্ষেত্রে আপনি যেখানে অ্যাক্সিডেন্টের ধরুন যেখানে আপনি আছেন সেই অর্গানাইজেশন সেই কাজটাই শুধুমাত্র আপনার ডিসেবলমেন্ট, আপনার সাথে সেই কাজে আপনি কি হচ্ছে, আর্নিং ক্যাপাসিটি কমে যাচ্ছে। দিস ইজ কল্ড পার্শিয়াল টেম্পোরারি নেচার। কিন্তু পার্মানেন্ট নেচারটা কখন হবে, যখন আপনি অন্য যে কোনো কাজে আপনি করতে চান না কেন, আপনার আর্নিং ক্যাপাসিটি সেখানে যদি ফল করে যে কোনো এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, তখন তাকে বলা হবে পার্শিয়াল ডিসেবলমেন্ট কি পার্মানেন্ট নেচার। ঠিক আছে। আপনি একটু আগে যিনি বললেন যে আপনার হচ্ছে শুধুমাত্র ছুটি, আসলে ওইটা না, আপনি যেই কাজটা করতেছেন সেই কাজটাতে যদি শুধুমাত্র হয় তখন তাকে বলা হচ্ছে টেম্পোরারি নেচার। আর আপনি অন্য যে কোনো এমপ্লয়মেন্টের ক্ষেত্রেই যদি আপনি আর্নিং ক্যাপাসিটি রিডিউস হয়ে যায় এই অ্যাক্সিডেন্টের ধরুন, তখন দেন ইজ কল্ড টেম্পোরারি নেচার। নেচারটা টেম্পোরারি, কিন্তু আসলে পার্শিয়াল ডিসেবলমেন্ট মিন্স হচ্ছে রিডিউসেস হিজ আর্নিং ক্যাপাসিটি, আপনার আর্নিং ক্যাপাসিটিটা রিডিউস করে দেওয়া, রিডিউস করে দেবে। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, তারপর আমরা বলছি ম্যানুফ্যাকচারিং প্রসেস। ম্যানুফ্যাকচারিং প্রসেসটা বলতে আমরা কি বুঝছি, একজন বলে ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে কি বুঝছি।
বলেন কেউ বলেন। পার্টিসিপেন্ট তো আছেন 80, কিন্তু আপনারা পার্টিসিপেট করতেছেন না কেন? পার্টিসিপেশন না থাকলে ক্লাসে তো আপনার বেনিফিট পাবেন না। What do you mean by manufacturing process? Manufacturing process হচ্ছে মেকিং, অল্টারনেটিং, রিপেয়ারিং, homogenetic painting, washing, finishing, packing or otherwise treatment, treating any articles. তারপর আছে pumping oil, gas water, generating, transforming or translating power or gas. থ্যাংক ইউ। একটু লাউডলি বলেন, লাউডলি। নেটওয়ার্কের সমস্যা নাকি আপনি স্লো মনে যেতে বলতেছেন? থ্যাংক ইউ। আরেকজন বলেন। তাহলে আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস কি বলছি? আরেকজন বলেন, আরেকজন বললে আমরা শেষ করবো এটা। ম্যানুফ্যাকচারিং প্রসেসে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের প্রোডাকশনের উপর বেস করে যে প্রসেসটা থাকে সেটাকে আর কি এখানে ম্যানুফ্যাকচারিং প্রসেস হিসেবে বুঝাইছে। যেমন ধরেন ফর মেকিং, অল্টারিং, রিপেয়ারিং, শুধুমাত্র তৈরি করা না, রিপেয়ারও আছে, এই টাইপের আর কি স্যার। আবার আরেকটা পার্টে এসে বলছে যে প্রিন্টিং বাই লেটার প্রেস, lithography for computer photocompose, offset and other similar work. এগুলো ম্যানুফ্যাকচারিং প্রসেসের আন্ডারে। ঠিক আছে, সব অল কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, রিপেয়ারিং, রিফিটিং, ফিনিশিং, হ্যাঁ, আপনার ভেসেল এবং শিট যে ব্রেকিং করে, হ্যাঁ, তারপর হচ্ছে যে প্রিন্টিং প্রেস, তারপর হচ্ছে যারা লিথোগ্রাফি করে, ফটোগ্রাফার, কম্পিউটার, ফটোকম্পোজ, এই অল আর ইনক্লুডেড ইন ম্যানুফ্যাকচারিং প্রসেস। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন নাই তো? না স্যার, না স্যার। দেন আমরা বলবো আওয়ার্স অফ ওয়ার্ক বলতে আমরা কি বুঝছি? আওয়ার্স অফ ওয়ার্ক বলতে বোঝায় একজন এমপ্লয়ি, একজন ওয়ার্কার যে সময়ের মধ্যে সে কাজ করবে, সে কাজের মধ্যে তার রেস্ট আর মিলসের সময় বাদ দিয়ে বাকি সময়টুকু তার হচ্ছে আওয়ার্স অফ ওয়ার্ক। কাজের ঘন্টা, ঠিক আছে, কাজের সময়। থ্যাংক ইউ। তাহলে আমরা এটা বুঝছি, কাজের সময় বলতে আমরা যতক্ষণ পর্যন্ত সে কাজ করে, যদি তাকে কোনো মানে আপনার রেস্ট অথবা মিলের জন্য, খাবারের জন্য যদি কোনো নির্দিষ্ট, যেমন অনেক অর্গানাইজেশন দেখবেন বা অনেক গার্মেন্টস দেখবেন, তারা কি করে এতটা খাবারের ছুটি দেয়, তখন তারা বাসায় আসে, আইসা 1 ঘন্টা 1.5 ঘন্টা খাবার দাবার খেয়ে অনেকে বাসায় থেকেও যায়, হ্যাঁ, দেন ইটস আর এক্সক্লুডেড। এই সময়টা আপনার আওয়ার্স অফ ওয়ার্কের ইনক্লুড হবে না। 4টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করতেছে, কিন্তু এখানে মাঝে 2 ঘন্টা ব্রেক আছে, সুতরাং এই 2 ঘন্টা ব্রেক বাদ দিয়ে তার আওয়ার্স অফ ওয়ার্কটা ক্যালকুলেশন করা, অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ারটা ধরে। জি স্যার। দেন আমরা বলছি ওয়ার্কশপ বলতে কি বুঝি? ওয়ার্কশপ বলতে আমরা কি বুঝি? ওয়ার্কশপ বলতে বোঝায় এনি প্রিমিসেস। এখানে আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে যে কাজগুলো করা হয়, তাহলে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কি আমরা পরে আবার আসবো সেটা। এটা স্যার আরেকটু যদি স্যার একটু ক্লিয়ার করেন স্যার। যে ওয়ার্কশপ বলতে বোঝায় হচ্ছে, ওয়ার্কশপ যে হচ্ছে এমন একটা জায়গা, এটা আসলে একটা জায়গাকে বলা বোঝানো হচ্ছে, একটা প্লেসকে বোঝানো হচ্ছে, প্রিমিসেস, যেখানে কি করা হয়, হোয়ার ইন এনি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ইজ ক্যারিড অন। ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের যে কাজগুলো আছে, যেমন আমরা বলছি একটু আগে বলছি ম্যানুফ্যাকচারিং প্রসেস, এরকম ঠিক ইন্ডাস্ট্রিয়াল প্রসেস একটা আছে। আমরা নিচে দেখি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কি। ইন্ডাস্ট্রিয়াল প্রসেস হচ্ছে যেখানে আপনার 5 জনের বেশি লোক কাজ করে, হ্যাঁ, এবং সেখানে যতগুলা এই যে আপনি ম্যানুফ্যাকচারিং বলেন, অন্যান্য যত কাজগুলো বলেন, মাইন ছাড়া, তখন সবগুলোকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। ওয়ার্কশপটা স্যার, এই ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের কাজগুলো যেখানে হয় তাকে বলা হচ্ছে ওয়ার্কশপ। মানে হচ্ছে যেখানে মেইন অপারেশনটা হচ্ছে প্রোডাকশন। হ্যাঁ, অর্থাৎ আপনার ইন্ডাস্ট্রি যেটা, সেটাকে ওয়ার্কশপ প্রসেসের যে কাজটা, সেটাকে ইন্ডাস্ট্রিকে আপনাকে একটা ওয়ার্কশপ হিসেবে আপনি ট্রিট করতে পারেন, এটাই বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে ফ্যাক্টরি কাকে বলা হচ্ছে? ফ্যাক্টরি বলা হচ্ছে যে 5 বেশি যদি কোনো লোক কাজ করে, তখন তাকে বলা হচ্ছে ফ্যাক্টরি। ঠিক আছে, ফ্যাক্টরি বলতে বোঝাচ্ছে যদি 5 বা 5-এর অধিক কোনো লোক যদি কোনো একদিন অথবা বছরে একদিনও যদি কোনো কাজ করে, অথবা কোনো ম্যানুফ্যাকচারিং এর কোনো প্রসেসে কোনো কাজ করে, হ্যাঁ, কিন্তু শুধুমাত্র মাইন ছাড়া, মাইন যে খনি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে যদি 5 বা 5-এর অধিক লোক কাজ করে থাকে, তখনই তাকে বলা হবে ফ্যাক্টরি। ঠিক আছে,
এখন অ্যাডল্ট স্ক্যান বলতে কি বুঝি, এটা আমাদের জন্য খুবই গুরুত্ব। অ্যাডল্ট স্ক্যান Sir, এটা আমাদের জানতে হবে। হ্যাঁ বলেন। sir, adolescence means a person who has completed his 14 year but has not completed 18 years of age. স্যার এখানে 18 বছরের কম এবং 14 বছরের বেশি এই বয়সটাকে বোঝায়। হ্যাঁ 14 বছর অথবা 14 বছর থেকে বেশি, কিন্তু 18 বছর হচ্ছে কম, তখনই তাকে বলা হবে অ্যাডাল্ট। জি স্যার। ঠিক আছে। দেন আমরা বলছি গ্র্যাচুইটি বলতে আমরা কি বুঝি? গ্র্যাচুইটি এটা পরীক্ষায় প্রায় বিভিন্ন সময় এই সাবজেক্ট হোক ওই সাবজেক্ট যে কোনো সাবজেক্ট আপনি আসতে পারে। গ্র্যাচুইটি আপনার অ্যাকাউন্টিং এর অঙ্ক, গ্র্যাচুইটি অঙ্ক আছে, আপনি গ্র্যাচুইটি ডেফিনিশনটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে। এই জন্য আসলে পড়াশোনা আপনি যেখানেই করবেন, বিজনেস টার্ম সব আসলে রিলেটেড, সবগুলো এক জায়গায় আসতেই পারে। তাহলে গ্র্যাচুইটি বলতে কি বুঝি? বলেন, একজন বলেন। স্যার গ্র্যাচুইটি মিন্স হচ্ছে একজন এমপ্লয়ির সার্ভিস শেষে এমপ্লয়মেন্ট মানে এমপ্লয়ি কর্তৃপক্ষ যে পরিমাণ যে টাকাটা দিয়ে থাকে আর কি এজ এ বেনিফিট হিসেবে। তো এটা হচ্ছে বলা আছে এরকম যে which shall be equivalent not less than 30 days wages for every completed years of the service or for any part thereof in excess of 6 months. আপনাকে একটু ইয়ে করি, আপনি আবার বলেন। অনেকেই আপনি এখানে ইউজ করে এখন বলেন। গ্র্যাচুইটি মিন্স ওয়াজেস পেয়েবল অন টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট অফ দ্য ওয়ার্কার। একটা ওয়ার্কারকে টার্মিনেশন করার পরে তাকে যে পরিমাণ মজুরিটা পেমেন্ট করা হয়, ওয়াজেস পেমেন্ট করা হয়, which shall be equivalent, এটা কি হবে না, মানে এটা বলছে লেবার অ্যাক্ট অনুযায়ী which shall be equivalent to not less than 30 days wages for every completed year of service. প্রতি বছর, এক বছর যদি সে কমপ্লিট করে, তাকে 30 দিনের স্যালারি কম হবে না। এই যে অবস্থা যদি হয়, তখনই তাকে বলা হচ্ছে গ্র্যাচুইটি। or for any part thereof in excess of 6 months, অথবা সে যদি এরকম করে 6 মাসের বেশি আপনি কাজ করে থাকে, সেই হিসাবে তাকে কি করা হবে, দেওয়া হবে। in shall be in addition to any payment of compensation or payment in lieu of notice due to termination of service of a worker on different grounds. ঠিক আছে। এবং এই যে গ্র্যাচুইটিটা আপনি অন্য যত সব কম্পেনসেশন হবে, সেই কম্পেনসেশনের পেমেন্ট অথবা পেমেন্টের যেটা পেমেন্ট করা হয় সেটা ছাড়া, সেটাও কিন্তু এটা কিন্তু ইনক্লুডেড থাকবে না। তাহলে গ্র্যাচুইটিটা কি, আবার একজন বলেন। বলেন, অন্য একজন বলেন। গ্র্যাচুইটি মিন্স স্যার গ্র্যাচুইটি হচ্ছে, হ্যাঁ বলেন। গ্র্যাচুইটি হচ্ছে ওয়েজেস পেয়েবল টার্মিনেশন অফ এমপ্লয়মেন্টের একজন ওয়ার্কার সে যদি 1 বছর কমপ্লিট করে, 1 ইয়ার কমপ্লিট করে, তাকে অবশ্যই 30 ডেজ এর কম স্যালারি দেওয়া, গ্র্যাচুইটি কম দেওয়া যাবে না। স্যালারি সার্ভিসের টাকা বাংলা এটা আমি আরেকটু ব্যাখ্যা করি, আপনাদেরকে আরেকটু বলি। সেটা হচ্ছে আসলে গ্র্যাচুইটিটা হচ্ছে কোনো ওয়ার্কার যদি আপনার কোথাও কাজ করার পরে যখন তাকে টার্মিনেশন করা হবে, এই এমপ্লয়মেন্ট থেকে যখন তাকে শেষ হয়ে যাবে, এমপ্লয়মেন্ট যখন শেষ হয়ে যাবে, তখন তাকে একটা পেমেন্ট করা হবে। সেই পেমেন্টটা কি হবে, প্রতি 1 বছরের জন্য 30 দিনের স্যালারি কম হবে না। ডেভেলপ হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট টু নট লেস দেন 30 ডেজ। 30 দিনের কম হওয়া যাবে না প্রতি 1 বছর কমপ্লিটেড যে হয়েছে সেটার জন্য। or for any part, এবং এই যে 30 দিনের এই হিসাব করে যদি 6 মাসও যদি কাজ করে, তাহলে সেটারও হিসাব করে আপনার দিতে হবে। এটার মানে এই নয় যে আপনি যদি 1 বছর কাজ করেন তাহলে যে আপনি গ্র্যাচুইটি পাবেন, তা না। এইটার জন্য আবার গ্র্যাচুইটি আবার রুলস আছে। আপনি ওই অর্গানাইজেশনের গ্র্যাচুইটি রুলস এইরকম, যেমন একটা অর্গানাইজেশন হতে পারে 5 বছর আপনি এখানে যদি এমপ্লয়মেন্ট থাকেন তাহলে আপনি গ্র্যাচুইটি পাবেন। আপনি যদি সার্ভিস কন্টিনিউশন যদি 10 বছর হয় তাহলে গ্র্যাচুইটি পাবেন। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে যে প্রতি বছরের সার্ভিসের জন্য 30 দিনের একটা স্যালারির সমান পরিমাণ সে গ্র্যাচুইটি দেওয়া হবে। এটা হচ্ছে আপনি 10 বছর সার্ভিস করলেন, আপনাকে 10 মাসের বেতনের ইকুইভ্যালেন্ট আপনাকে দিতে হবে। দিস ইজ কল্ড গ্র্যাচুইটি। স্যার এটা কি ম্যান্ডেটরি? হ্যাঁ,
ম্যান্ডেটরি mandatory? লেবার অ্যাক্টের আওতাধীন যারা আছে সবার জন্য ম্যান্ডেটরি। ওকে স্যার। ঠিক আছে, আরেকজন বলে কোম্পানিগুলো কি গ্র্যাচুইটি রুল কি নিজেদের মতো করে ইমপ্লিমেন্ট করে স্যার? ইমপ্লিমেন্ট করে, নিজেদের মতো ইমপ্লিমেন্ট করে। কোম্পানি অনেক যেমন অনেক কোম্পানি 5 বছর গ্র্যাচুইটি দেওয়া আছে আপনার 30 ডেজ না, আপনাদের দেওয়া আছে 60 ডেজের, অর্থাৎ প্রতি 1 বছরের জন্য 2টা করে গ্র্যাচুইটি পাবে। অনেক অর্গানাইজেশনের 1টা করেই দেওয়া আছে, অনেক অর্গানাইজেশন 1.5টা করে দেওয়া আছে। ঠিক আছে, এটা দ্যাটস ডিপেন্ডস আপন দেয়ার ওন ডিসিশন। ঠিক আছে, কিন্তু সেটা অবশ্যই গ্র্যাচুইটির জন্য আবার আলাদা আইনও আছে, ওই আইন অনুযায়ী ওরা সেট করছে, এইভাবেই করেন। ক্লিয়ার? গ্র্যাচুইটি সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে? এটা নতুন টার্মস, আমি দেখছি আগের অন্য সময় পড়ানোর সময় গ্র্যাচুইটি নিয়ে অনেকেই বুঝেন না। স্যার যে পেমেন্টটা দেওয়া হবে সেটা মানে রেটটা কোন হিসাবে দেওয়া হবে? মানে যে আপনার লাস্ট যে স্যালারিটা পাবেন, যেটা হ্যাঁ ওইটার 30 ডেজ এর হিসাব করে দেওয়া হবে। স্যার সেটা বেসিক স্যালারি না গ্রস স্যালারি? বেসিক বেসিক নট গ্রস। ও যে কোনো বেনিফিট আপনার এক্সট্রা যখন বেনিফিট আসবে কখনোই গ্রস হিসাব করা হয় না। ঠিক আছে, মনে রাখবেন সবসময় বেসিক। এটা কি সকল ওয়ার্কারকে দেওয়া হবে না মিনিমাম 30 ডেজ হবে না ম্যাক্সিমাম? মিনিমাম 30 ডেজ দিতেই হবে লেবার অ্যাক্ট অনুযায়ী, এর বেশি দিতে হবে, কম না। স্যার এটা কি তাহলে বেশিও সকল দিতে ওয়ার্কার পারবে? পাবে? হ্যাঁ, বেশি তো আছেই। বাংলাদেশে ম্যাক্সিমাম অর্গানাইজেশন দেখবেন দুইটা করে গ্র্যাচুইটি দেওয়া আছে, 1.5টা করে দেওয়া আছে। 2টা হলো সর্বোচ্চ, 1টা হলো সর্বনিম্ন। বাংলাদেশের প্র্যাকটিসটা আমি যেটা যতটুকু জানি। সেক্ষেত্রে স্যার এখানে 6 মান্থ, এই 6 মান্থের ব্যাপারটা 6 মান্থ বলছে যে যদি আপনি 6 মাসও যদি আপনি কাজ করেন, মানে আপনি 1 বছর জন্য তো 30 দিনের, তাহলে 6 মাসের জন্য কয়টা হবে? 15 দিনের বেতন দিতে হবে, এটা বলছেন। 6 মাস হলে সেটা ইনক্লুড করতে হবে। স্যার সেক্ষেত্রে কি 6 মাস হলে কি 15 দিন নাকি সর্বনিম্ন 30 দিন? না 15 দিন। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা নেক্সট আমরা বলবো যে এখানে তাহলে কি 6 মাসের চাকরির বয়সের যদি নিচে হয় তাহলে সেক্ষেত্রে কত দিবি? 6 মাসের নিচে হলে তো 6 মাস হলেই তো মানে পাবে কি, যে এটা তো কনফার্ম না। ও আচ্ছা, নরমালি হচ্ছে টার্মিনেশন গ্র্যাচুইটিটা সেট করা হয় আপনার যে পেনশনের বিপরীতে। আপনি যখন একটা অর্গানাইজেশনে কাজ করবেন, আপনি যখন সার্ভিস শেষ হবে তখন আপনি একটা ভালো একটা বেনিফিট দেওয়ার জন্য আপনাকে একটা অ্যাট্রাকশন করার জন্য গ্র্যাচুইটি। আপনি যেমন প্রাইভেট প্রতিষ্ঠান বলেন, অন্য যেখানে পেনশন নাই সেখানে গ্র্যাচুইটি আছে, যেখানে গ্র্যাচুইটি আছে সেখানে। তাহলে কি মিনিমাম 6 মাস হতে হবে চাকরির বয়স? না চাকরির 6 মাস না, চাকরির বয়সে এখানে 5 বছর আছে, 10 বছর আছে, এরকম 7 বছর আছে। আমাদের কোম্পানিতে যেমন স্যার 5 বছর মিনিমাম, 5 বছরের উপরে। অনেক কোম্পানিতে 7 বছর, 10 বছর, 11 বছর বেশি। আমাদের যেমন স্যার 10 বছর, আর 15 বছর হলে 1.5টা দেয়, আর 20 বছর হলে মনে হয় ওই ভাগ করে দিয়েছে। হ্যাঁ, অনেক কোম্পানি অর্গানাইজেশন এটা আছে, ভাগ করে। স্যার সেক্ষেত্রে 6 মাসটা কখন যে ধরবে স্যার? 6 মাস বলতে 6 মাসে হলেও সেটার আপনি পার্ট হিসাব করে দিতে হবে আর কি, সেটা বলছে এটা। মানে আমাদের আবার একটু অন্যভাবে দেয়। 4 বছরের পরে যখন 5 বছরের সময় 6 মাস করলাম, সেক্ষেত্রে যে ওইটা হবে টোটাল বছরে পাবেন। আপনি 5 বছর কমপ্লিট করলেন, 5 দোকানে 10টা, মানে 5টা পাবেন। 5 বছর 6 মাস করছেন, তার 5.5 পাবেন। স্যার আমাদের অফিসে যেটা করে যে 10 বছর 6 মাস একদিন যদি হয়, সেই ক্ষেত্রে তাকে 11টা কনসিডার করে। 11টা কনসিডার করে না, এটা ভালো। এটাই আবার যদি যে 10 বছর 5 মাস 29 দিন হয়, তাহলে কিন্তু যে 10 বছর কনসিডার করে। তাহলে এই ডেফিনিশনটা ওইটাই বোঝাচ্ছে, বুঝছেন? ফর এনি পার্ট দেয়ার অফ ইন এক্সেস অফ 6 মান্থস, 6 মাসের উপর বেশি হলেই তখন 30 দিনের হিসাব করতে হবে। ঠিক আছে স্যার গ্র্যাচুইটি নিয়ে মনে হয় স্যার আলাদাভাবে আরো অনেক কিছু আছে স্যার। আছে গ্র্যাচুইটির জন্য আলাদা রুলস আছে, আলাদা ভাবে। জি স্যার, গ্র্যাচুইটি রুলস আছে আলাদা। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যাই। তারপর হচ্ছে রিপ্লেসমেন্ট। কথা তো বলতে আছে আশিক ভাই, আপনার যে প্রবলেম আপনি তাদের থেকে। আমরা রিপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝছি? রিপ্লেসমেন্ট বলতে কি বুঝে বলেন তো, একদিন বলেন তো। এটা আমরা ডিটেইলস করবো অবশ্যই রিপ্লেসমেন্টটা।
রিট্রেন্সমেন্ট মানে হচ্ছে ছাঁটাই, মানে যখন প্রয়োজন হয় না, অপ্রয়োজনীয়তার কারণে, পানিশমেন্ট হিসেবে না। পানিশমেন্ট হিসাবে না, রাইট, থ্যাংক ইউ। স্যার এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে, র মেটেরিয়াল হ্যাঁ, আপনার হচ্ছে আপনার কোভিড এর কারণে করোনা সিচুয়েশন, জি স্যার, করোনা সিচুয়েশন, আপনার অর্ডার কমে গেছে, ঠিক আছে, আপনার লোক তো অনেক লোক, তখন কি করবে, এত লোকের বেতন তো দিতে পারবে না, তখন আপনার অর্ধেক লোকটা কমাই ফেলবে, তখন দিস ইজ কল রিটেনশন। রিটেনশনের ক্ষেত্রে আবার রুলস আছে, আপনি যাদেরকে রিটেনশন করছেন, যখন আবার যদি আপনার আসে, অর্ডার পান, আপনার লোকের দরকার, তখন যাদেরকে আপনি ছাঁটাই করছেন তাদেরকে আগে অগ্রাধিকার দিতে হবে, তারা যদি আপনার এখানে জয়েন করে তাহলে দিতে হবে, এবং সেটার আবার তার সময় আছে, কতদিনের ভিতরে যদি আপনার এমপ্লয়মেন্ট হয় তাহলে দিতে হবে, পরবর্তীতে হলে কিন্তু দিতে হবে না, ঠিক আছে। আমরা রিটেনশন সম্পর্কে আমরা ডিসকাস করবো পরে, ক্লিয়ার? তাহলে রিটেনশন হচ্ছে টার্মিনেশন করা, যেটা কোনো আপনার পানিশমেন্ট হিসাবে না, পানিশমেন্টের মেজারমেন্ট করে তাকে মানে ছাঁটাই করা হবে না, শুধুমাত্র লোক সংখ্যার রিডান্ডেন্সি মানে অতি বেশি হয়ে গেছে, পর্যাপ্ততা বেশি হয়ে গেছে, তখন তাকে বলা হচ্ছে রিটেনশন। দেন আমরা বলছি পাবলিক ইউটিলিটি সার্ভিস বলতে কি বুঝি? পাবলিক ইউটিলিটি সার্ভিস, আমরা যে এমপ্লয়মেন্ট বলতেছি, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এই এখানে ডেফিনিশনগুলো দেওয়া আছে, এইগুলোকে বলা হয় পাবলিক ইউটিলিটি সার্ভিস, which includes generation, production, manufacture or supply of electricity, গ্যাস, অয়েল, ওয়াটার, এইগুলা পাবলিককে সাপ্লাই করার জন্য যারা এইগুলা তৈরি করতেছে, জেনারেট করে অথবা প্রোডাকশন করে, ম্যানুফ্যাকচার করে অথবা সাপ্লাই করে, all are included in public utility service. Any system of public conservancy or sanitation, হসপিটাল, অ্যাম্বুলেন্স, আমরা জানি সার্ভিস বলতে আমরা সার্ভিস অর্গানাইজ যেগুলো সার্ভিস, এগুলো কি সার্ভিস বলি আমরাও জানি, তারপরে এখানে স্পেসিফিক বলে দিচ্ছি, হসপিটাল, অ্যাম্বুলেন্স, ফায়ার ফাইটিং সার্ভিস, পোস্টাল, টেলিগ্রাফ, টেলিফোন, হ্যাঁ, রেলওয়ে, এয়ার সার্ভিস, এয়ারওয়ে, রোড, রিভার ট্রান্সপোর্ট, পোর্ট, ওয়ার্ড স্টাফ সিকিউরিটি সার্ভিস, হ্যাঁ, অক্সিজেন এক্সিলেন্টার যেগুলো দেওয়া হয়, ব্যাংকিং, অল আর ইনক্লুডেড ইন ইউটিলিটি সার্ভিস। দেন বলা হচ্ছে ট্রেড ইউনিয়ন বলতে আমরা কি বুঝি? আমরা এখানে যখন পড়বো তখন আমরা বিভিন্ন জায়গায় ট্রেড ইউনিয়নের কাজ লাগি। ট্রেড ইউনিয়ন বলতে কি বুঝাই? আপনি বলেন তো, ট্রেড ইউনিয়ন বলতে আমরা কি বুঝি? সাধারণত কোনো প্রতিষ্ঠানের কর্মীদের একটা সংগঠন হচ্ছে ট্রেড ইউনিয়ন। এটা রেজিস্টার্ড হতে হয়, সেটা যদি রেজিস্টার না থাকে তাহলে কিন্তু ওই সংগঠন ট্রেড ইউনিয়ন হিসেবে ক্রিয়েট হয় না, ট্রেড ইউনিয়ন আবার রেজিস্ট্রেশন নিতে হয়। ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন কার থেকে নিবে? কোম্পানি থেকে না সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা এরকম? ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন, তাদের জন্য আমার আলাদা ফেডারেশন আছে, ঠিক আছে, ফেডারেশন থেকে ট্রেড ইউনিয়ন তারা নেয়, লাইসেন্স নেয়, ঠিক আছে। দেন বলা হচ্ছে ট্রেড ইউনিয়ন বলতে বোঝাচ্ছে হচ্ছে ওয়ার্কার এবং এমপ্লয়াররা তৈরি করে, এবং সেটা রেজিস্টার্ড করতে হয় কিভাবে? এখানে চ্যাপ্টার নাম্বার 13 দেওয়া আছে লেবার অ্যাক্ট অনুযায়ী, ওই এখান থেকে যদি রেজিস্ট্রেশন নেয়, এন্ড শ্যাল ইনক্লুড এ ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন, এবং ট্রেড ইউনিয়নের যে ফেডারেশন আছে সেখানে তারা ইনক্লুড থাকবে, তাদের ফেডারেশন অন্তর্ভুক্ত হবে। যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে আবার ট্রেড ইউনিয়ন তারা মেম্বারশিপ না থাকে তাহলে হবে, রেজিস্টার নিতে হবে এবং ফেডারেশনে অন্তর্ভুক্ত হতে হবে। তারপর আমরা বলবো যে ডিসচার্জ বলতে কি বুঝি? ডিসচার্জ, এটা ভালো করে পড়ি, ডিসচার্জ বলতে কি বুঝায়? বলেন। কোনো ওয়ার্কার যদি ফিজিক্যালি, মেন্টালি অথবা অসুস্থতার কারণে ইনক্যাপাসিটি হয় কাজ করতে, তখন তাকে যে টার্মিনেশন করা হয়। আপনার এখানে টার্মসগুলো আপনি দেখবেন, খেয়াল রাখবেন, একটা হচ্ছে টার্মিনেশন, তো টার্মিনেশন সব জায়গায় একই বলা হচ্ছে টার্মিনেশন, হ্যাঁ, এখানে একটা হচ্ছে টার্মস হচ্ছে রিটায়ারমেন্ট, আমরা একটু আগে বললাম, একটা হচ্ছে রিটায়ারমেন্ট, তারপরে আমরা বলছি রিট্রেন্সমেন্ট, তারপর এখানে হচ্ছে ডিসচার্জ, পরবর্তীতে আরো আছে, আমি আস্তে আস্তে যাচ্ছি, হ্যাঁ, এগুলো ধরে রেখে। তাহলে ডিসচার্জ বলতে কি বোঝায়? ডিসচার্জ বলতে বোঝায় যখন আপনার ওয়ার্কার অথবা মানে ওয়ার্কারকে যদি কি হয়, সার্ভিসে আপনার দিতে পারে না, সার্ভিস দিতে অক্ষম হয়, ফিজিক্যাল অথবা মেন্টাল, হ্যাঁ, মানে শারীরিক অথবা মানসিক ইনক্যাপাসিটি হয়, অথবা আপনি সবসময় অসুস্থ থাকেন, হ্যাঁ, আপনি মনে করেন যে 3 মাসের ছুটি নিচ্ছেন, 1 মাসের ছুটি নিচ্ছেন, আবার অসুস্থ, যদি কন্টিনিউয়াস ইল হয়, আপনি অসুস্থ হন,
তখন তাকে বলা হয়, তখন তাকে ডিসচার্জ করা হয়। তার জন্য যে টার্মিনেশন করা হয় তখন তাকে বলা হয় ডিসচার্জ। এই জন্য বলা আছে আপনি নর্মাল ওয়েতে আপনার কি হয়, আপনার যে সিক লিভ, আপনি যখন সিক লিভ এগুলা আপনার যদি পারতপক্ষে আপনার যদি সমস্যা না থাকে, অনেকে দেখবেন যে আপনার কি শুধু মিথ্যা বলে সে অসুস্থতা কারণ দেখিয়ে আপনি ছুটি নিতে নেন। ঠিক আছে, সেটা কিন্তু আলটিমেটলি আপনার রং রান কিন্তু আপনি ঠিক আসতে পারেন। আপনার জন্য অর্গানাইজেশন যখন আপনার এমপ্লয়ি ছাঁটাই করতে হবে তখন তারা দেখবে কে কে সবচেয়ে বেশি অসুস্থ ছিল, তাদেরকে আগে ছাঁটাই করতে ডিসচার্জ। হ্যাঁ, ডিসচার্জ করা কিন্তু আপনি ইলিগেল না, হ্যাঁ এটা কিন্তু লিগেল ডিসচার্জ। ঠিক আছে, ক্লিয়ার সবাই নাকি? আমরা ডিসচার্জ বলতে কি বুঝছি একটা আরেকজন বলেন। ডিসচার্জ হচ্ছে কোনো এমপ্লয়ি যদি বলেন স্যার ডিসচার্জ হচ্ছে স্যার, ও প্লিজ হ্যাঁ বলুন। বলেন দিয়ান ভাই বলেন। বলেন একদিন বলেন, অসুবিধা নেই। শুনলে আমরা তো এখানে আলোচনা, বললে হবে না, না বললে কিছু হবে না। বললে একটা লাভ হয় যে আপনি আপনার যেটা ব্যক্ত করছেন সেটা সঠিক হয়েছে কিনা এটা কনফার্ম করলেন। Discharge means termination of worker for mentally টার্মিনেশন করবে বাই দ্য এমপ্লয়ার। কে টার্মিনেশন করবে? বাই দ্য এমপ্লয়ার। এমপ্লয়ার টার্মিনেশন করবে। হ্যাঁ, by the employer for a reason of physical or mental capacity or continue ill health of a worker। অর্থাৎ স্যার যখন একজন এমপ্লয়ার হচ্ছে মেন্টাল ইনক্যাপাসিটি থাকে অথবা ফিজিক্যাল ইনক্যাপাসিটি থাকে তখন তার টার্মিনেশন করাটাই হচ্ছে ডিসচার্জ। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা আরেকজন বলবেন, বলেন ডিসচার্জ বলতে কি বুঝছেন? হ্যাঁ বলেন। স্যার ডিসচার্জ বলতে বোঝায় যে কোনো এমপ্লয়ি কোনো ওয়ার্কারকে এমপ্লয়ার যদি শারীরিক এবং মানসিক ইনক্যাপাসিটির কারণে তার কাজ থেকে অব্যাহতি প্রদান করে তাকে ডিসচার্জ। অথবা কোনো সে সবসময় অসুস্থ স্বাস্থ্যের কারণে, হ্যাঁ জি স্যার, এই স্বাস্থ্যের কারণে যদি তাকে টার্মিনেশন করে দেন ইজ কল্ড ডিসচার্জ। দেন আমরা বলবো যে স্ট্রাইক বলতে কি বুঝি। একটা স্টেটমেন্ট স্ট্রাইক বলতে আমরা বুঝি যে স্ট্রাইক বলতে আমরা নর্মালি কি বুঝি? স্ট্রাইক বলতে বোঝা হচ্ছে যে কেউ যদি কোনো ইন্ডিভিজুয়াল পার্সন অথবা কোনো পার্সনের একটা গ্রুপ সংঘবদ্ধভাবে হইতে পারে অথবা সে ইন্ডিভিজুয়ালিও হতে পারে, কেউ যদি কাজটা করতে অথবা কোনো কিছু সে যেটা তার রিফিউজ করে অথবা সে করবে না সে মর্মে সে যদি তার কনসেন্ট দেয় তখনই তাকে বলা হচ্ছে স্ট্রাইক। স্ট্রাইক মিনস সিশন অফ ওয়ার্কার অর্থাৎ মানে কাজ থেকে বিরত থাকা বাই এ বডি অফ পারসন employed in any establishment acting in combination or a concerted refusal under a common understanding of any number of persons who are or have been so employed to continue to work or to accept employment। সে কাজটা চালিয়ে যেতে সেই ক্ষেত্রে সে বাধা অথবা সে এমপ্লয়মেন্টে অ্যাকসেপ্টই করবে না, এরকম যদি হয় কোনো একটা কারণে রিফিউজ করে তখনই তাকে বলা হচ্ছে স্ট্রাইক। ঠিক আছে, এগুলো আমরা স্ট্রাইক আমরা পরিচিত শব্দ, সমস্যা নেই। হ্যাঁ বলেন। তারপর বলেন যে ম্যাটারনিটি বেনিফিট, এটা আসছিল আপনার অপারেশন লেভেলে আসছে। ম্যাটারনিটি বেনিফিট বলতে কি বোঝায়? Maternity benefit means the sum of money payable under the provisions of the chapter 4. Chapter 4 এ একটা প্রভিশন আছে টু এ ওমেন ওয়ার্কার উইথ লিভ। আমরা আপনার যে ম্যাটারনিটি বেনিফিট, ম্যাটারনিটি লিভের যখন যাওয়া হয় তখন ম্যাটারনিটি লিভের জন্য লিভের সাথে সাথে তাকে কিছু মানি পেয়েবল করতে হয়। দিস মানি পেয়েবল ইজ কল্ড ম্যাটারনিটি বেনিফিট। Maternity benefit means the sum of money payable under the provisions of chapter 4 to a woman worker with leave। ছুটি সহ একজন ওমেন ওয়ার্কারকে আপনার এই প্রভিশন 4 চ্যাপ্টার 4 অনুযায়ী যে প্রভিশন অনুযায়ী যে পরিমাণ অর্থ তাকে পেয়েবল করা হয় তখন তাকে বলা হচ্ছে ম্যাটারনিটি বেনিফিট। ক্লিয়ার? তাহলে ম্যাটারনিটি বেনিফিট বলতে কি বুঝছেন একটু বলেন। হ্যাঁ স্যার এখানে কি লামসাম কোনো অ্যামাউন্ট দেওয়া হয় না, তার স্যালারিটা কন্টিনিউ করা হয় স্যার? না না, স্যালারি তো কন্টিনিউ করা হয় স্যার। 3 মাস আগের যে হাজিরা ওই অনুযায়ী স্যার স্যালারি আর যদি কোনো বেনিফিট কোনো বোনাস যত কিছু পাওয়া হয় সেটা স্যার দেওয়া হয়। হ্যাঁ, সাথে যেমন মনে করেন কারো যদি আপনার এই যে ম্যাটারনিটি বেনিফিটে এখানে অনেক ক্ষেত্রে আবার উল্লেখ করা থাকে
যেমন আপনার এটা বেনিফিট বলতে আমরা বুঝছি যে পরিমাণ টাকা দিচ্ছে, কিন্তু সাথে আবার ইনক্লুডও আছে। যেমন অনেকেই ম্যাটারনিটি বেনিফিট তার যে মানে আপনার হসপিটালাইজ যে কস্ট, ফুল কস্টটা অর্গানাইজেশন দিয়ে রাখে, এরকম অর্গানাইজেশন আছে। ঠিক আছে, দিস আর অলসো ইনক্লুডেড ইন ম্যাটারনিটি বেনিফিট। ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমরা অ্যাডাল্ট বলতে কি বুঝছি? অ্যাডাল্ট যে স্যার 18 বছর কমপ্লিট করেছে তাকে আমরা অ্যাডাল্ট বলছি। একটু আগে আমরা বলছি অ্যাডাল্টেন্ট, আর এটা হচ্ছে অ্যাডাল্ট। দেন আমরা বলবো ডিসমিসাল বলতে কি বুঝি? হ্যাঁ, আরেকটা জিনিস আসছে, তাহলে আমরা আরেকটা টার্মস পাইলাম এমপ্লয়মেন্টের টার্মিনেশনের। একটা হচ্ছে ডিসমিসাল। তাহলে টার্মিনেশনের ওয়েগুলা কি কি একজন বলেন? টার্মিনেশনের ওয়েগুলা কি কি? স্যার একটা রিটায়ারমেন্ট, রিপ্লেসমেন্ট, ডিসচার্জ এন্ড ডিসমিসাল। ঠিক আছে, তাহলে আমরা এই 4টা পয়েন্ট এখানে পাইলাম। পরীক্ষায় দেখবেন অনেকেই আপনার 4টার ভিতরে গুলাই ফেলেন। আপনাকে আমি খাতা যখন দেখতে যাই তখন দেখি যে সে ডিসমিসালের সংজ্ঞাতে রিট্রেন্সমেন্ট দিয়ে দিচ্ছে, রিট্রেন্সমেন্টের সংজ্ঞাতে আপনার রিটায়ারমেন্টের সংজ্ঞা ঢুকাই দিচ্ছে। তাহলে একটা আরেকটার ভিতরে ঢুকানো যাবে না। ক্লিয়ার কনসেপ্ট, একটা লাইনের কনসেপ্টটা ক্লিয়ার থাকেন, তার পরবর্তীতে আপনি নিজের মতো নিজে লিখতে থাকেন, তাহলে আপনার কোশ্চেনটা অটোমেটিক্যালি পরীক্ষা ভালো হবে। স্যার 4টা কি কি স্যার? ডিসচার্জ, ডিসমিসাল, প্রথমে হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশনটা কিভাবে হইতে পারে? আপনি রিটায়ারমেন্টে আপনি গেলেন, তাহলে এটা কিন্তু আপনার পক্ষ থেকে, এমপ্লয়ির পক্ষ থেকে টার্মিনেশন দেওয়া হলো। ঠিক আছে, তারপর হচ্ছে কি রিট্রেন্সমেন্ট, আপনার লোক সংখ্যা বেশি হয়ে গেল। হ্যাঁ, সেই ক্ষেত্রে রিডান্ডেন্সির জন্য আপনার কি করতে পারে? টার্মিনেশন করতে পারে। তারপরে একটু আমরা এখানে আসছি ডিসমিস। এর আগে আমরা একটা কি যেন বলছিলাম? ডিসচার্জ। আপনার সবসময় আপনি অসুস্থ থাকেন, হ্যাঁ, এই জন্য আপনাকে টার্মিনেশন করা হলো, তখন তাকে বলা হবে ডিসচার্জ। ডিসমিসাল কখন বলা হবে? যখন এমপ্লয়ি মিসকন্ডাক্ট করবে, এমপ্লয়ি যখন অসৎ উপায় অবলম্বন করবে অথবা কোনো খারাপ বিহেভ করবে, তখন তাকে যখন টার্মিনেশন করা হয়, দেন ইজ কল্ড ডিসমিসাল। ক্লিয়ার? আপনারা এই ডেফিনিশনগুলো 4টা জিনিস ক্লিয়ার রাখবেন। তাহলে আমরা ডিসমিসাল বলতে কি বুঝি? আরেকজন বলেন। স্যার এই যে এমপ্লয়ির মিসকন্ডাক্টের জন্য যে তাকে সার্ভিস থেকে টার্মিনেট করা হয় সেটা ডিসমিসাল। এখানে মিসকন্ডাক্ট কি মানে খারাপ ব্যবহার বা চুরি করা বা এরকম কিছু? আপনাকে যে আপনার প্রতিটা অর্গানাইজেশনের সার্ভিস রুলস আছে, প্রতিটা অর্গানাইজেশনের আপনাকে কি কি করতে পারবেন না এই কথাগুলো আপনাকে বলে দেওয়া আছে। সেই কাজগুলো যদি আপনাকে আপনি ভাইলেশন করেন, তখনই তাকে বলা হচ্ছে মিসকন্ডাক্ট। আপনি সুদ খেলেন, ঘুষ খেলেন, আপনি অসৎ উপায় অবলম্বন করলেন, আপনি কাউকে শুধু অন্যায়ভাবে কাউকে মাথা ব্যথা দিলেন, আপনি যদি ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইম করলেন, কোনো ক্রাইমের সাথে সংশ্লিষ্ট থাকলেন, তখন দিস ইজ ইনক্লুডেড ইন মিসকন্ডাক্ট। তো এটা স্যার মিসকন্ডাক্টের অল্টারনেটিভ আমরা ডিসিপ্লিনারি গ্রাউন্ডে বলা যায়। হ্যাঁ, ডিসিপ্লিনারি অ্যাকশন আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন। ঠিক আছে, এটা আমরা ডিটেইলস করব। জাস্ট হচ্ছে এটা এক লাইনের কথা আর কি, ডেফিনিশন এটা আমরা এখন দেখতেছি। নিচে তো আমরা ওটা ডিসমিসাল কি, ডিসমিসাল 2 প্রকার, রংফুল ডিসমিসাল, আনফেয়ার ডিসমিসাল। ঠিক আছে, ডিসমিসাল করতে গেলে আপনি মিসকন্ডাক্টের জন্য ডিসমিসাল করলেন, ভালো কথা, কিন্তু সেটার জন্য আপনার প্রসেস আছে। যদি প্রসেসটা ফলো করেন, তখন দিস ইজ কল্ড, হ্যাঁ, আপনার হচ্ছে ফেয়ার ডিসমিসাল। ঠিক আছে, কিন্তু আপনি যখন এটাকে রংফুলি করে ফেললেন, আপনি যেভাবে করা দরকার তাকে ওইভাবে 30 দিনের সময় দেন নাই, বা যেভাবে করা তাকে সুকোজ দেন নাই, তাকে কারণ দর্শানোর সুযোগ দেন নাই, তখন দিস ইজ কল্ড রংফুল ডিসমিসাল। আনফেয়ার ডিসমিসাল, সেই কাজটা করেই নাই, আন্দাজে আপনি ওই নাম দিয়ে আপনাকে তাকে দিয়ে দিচ্ছেন ডিসমিস করে, দিস ইজ কল্ড আনফেয়ার ডিসমিসাল। ঠিক আছে, এগুলো আমরা পরে আমরা করবো, আপনাদের পরীক্ষায় আছে এই বছর যেটা কোশ্চেন আছে, আনফেয়ার ডিসমিসাল আর হলো রংফুল ডিসমিসালের ভিতরে পার্থক্য। দেন আমরা বলবো কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট বলতে কি বুঝি? বলেন। কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, একটু আগে আমরা বলছি যে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট আমরা পড়ি না, অবশ্য ম্যানুফ্যাকচারিং এস্টাবলিশমেন্ট বলছি। হ্যাঁ, তাহলে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট যেখানে ইন্ডাস্ট্রি আপনার কনভার্সন ম্যানুফ্যাকচারিং প্রসেসটা হয়, তখনই তাকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। আর কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট বলতে কি বোঝায়?
আপনারা অনেকেই হয়তো এই টার্মগুলোর সাথে থাকার কথা। কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে? তাহলে কমার্শিয়াল কি? শুধু লেনদেন। আপনার এখানে কি হবে না, মডিফিকেশন হবে না, রিপেয়ারিং হবে না। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, আরেকজন বলেন। ব্যাংকের যে কাজগুলো এগুলো হচ্ছে কমার্শিয়াল। হ্যাঁ কমার্শিয়াল, শুধু ব্যাংকের কাজ না, আরো আছে বলেন, অন্যান্য বলেন, আরো কি আছে? ব্যাংকেরটা কমার্শিয়াল, ঠিক আছে, অন্যান্য কি কি হতে পারে আরো? আপনি ট্রেডিং করা, আপনি মাল আনতেছে, সে বিক্রি করে দিচ্ছে, এখানে কোনো মডিফিকেশন হচ্ছে না। দিস ইজ কল কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। হ্যাঁ, ডিপার্টমেন্টাল স্টোর, কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যেমন ইন্স্যুরেন্স কোম্পানি, ব্রোকারেজ হাউস, স্টক এক্সচেঞ্জ, বিভিন্ন রেস্টুরেন্ট, হ্যাঁ যদি আপনার ইয়ে হয় মানে সেখানে খাওয়া দাওয়া হচ্ছে, এগুলো কমার্শিয়াল এস্টাবলিশমেন্টের আন্ডারে তো ফেলাচ্ছে। সিনেমা, থিয়েটার, এগুলো কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। হ্যাঁ, ভ্যালু এডিশন এখানে এক কথায় যেখানে প্রোডাকশন হয় না, প্রোডাকশন বলতে কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল হয় না, ম্যানুফ্যাকচারিং হচ্ছে না, দিস ইজ কল্ড কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। তাহলে ওয়াইজেস বলতে আমরা কি বুঝছি? ওয়াইজেস বলতে আমরা কি বুঝি? অনেকেই জানেন, বলেন ওয়াইজেস বলতে কি বুঝি? শারীরিক পরিশ্রম করে করার বিনিময়ে কাউকে যে বেনিফিটটা দেওয়া হয়, আর্থিক সুবিধা, সেটা হচ্ছে ওয়াইজেস। আর মানসিকতার জন্য স্যালারি। এখানে অ্যাকর্ডিং টু লেবার অ্যাক্ট অনুযায়ী স্যালারি, লেবার মানে সব অল আর ইনক্লুডেড ইন ওয়াইজেস, ঠিক আছে? অ্যাকর্ডিং টু লেবার অ্যাক্ট অনুযায়ী যে যত পরিমাণ আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিট দেওয়া হয়, এক্সক্লুডিং হচ্ছে আপনার গ্র্যাচুইটি, হ্যাঁ এই গ্র্যাচুইটি ছাড়া বাকি যা যা দেওয়া হয় সবগুলো ইনক্লুডেড থাকে হচ্ছে ওয়াইজেস। মানে স্যার আমরা দেখেছি, মানে স্যার কাজের বিনিময়ে যাই দিচ্ছে, হ্যাঁ সেটাই হচ্ছে অল রেমুনারেশন। আপনাকে যত প্রকার রেমুনারেশন দেওয়া হবে তাকে বলা হচ্ছে ওয়াইজেস। আমরা যেটা অ্যাকাউন্টিং এর ভাষায় আমরা যেগুলো বলি ওয়াইজেস, শুধু ফ্যাক্টরি কাজগুলো ওয়াইজেস বলি, অন্যগুলো স্যালারি বলি। আসলে ওয়ার্কার, যেহেতু লেবার অ্যাক্ট নরমালি ওয়ার্কার নিয়ে কাজ করে, সুতরাং এখানে ওয়ার্কারের যা যা বেনিফিট আছে সব অল আর ইনক্লুডেড ইন ওয়াইজেস। Expressed in terms of money or capable of being so expressed, which would, if the terms of employment expressed or implied were fulfilled, be payable to a worker in respect of his employment or of work done in such employment, and includes any other additional remuneration of the nature aforesaid which would be so payable but does not include, ঠিক আছে? আপনার ওয়াইজেসে যত পরিমাণ রেমুনারেশন যা যা বেনিফিট দিবেন অল আর ইনক্লুডেড, কিন্তু এই পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি যা যা আছে সবগুলো হচ্ছে কি ওয়াইজেস। কি দেওয়া আছে এখানে? ভ্যালু অফ এনি হাউস অ্যাকোমোডেশন। তাকে যদি থাকার জন্য কোনো জায়গা দেওয়া হয়, যদি কোনো বাসা দেওয়া হয়, সেই বাসাটার যে মূল্য বা বাসার যে ভাড়া, সাপ্লাই অফ ফ্লাইটস, ওয়াটার, মেডিকেল অ্যাটেন্ডেন্স or other the amenity or of any service excluded by general or special order of the government. আপনার নর্মাল ওয়েতে যখন তাকে এই জিনিসগুলো দেওয়া হয়, মেডিকেল বেনিফিট দেওয়া হয়, এগুলো বাদ দিয়ে বাকিগুলোকে বলা হবে আপনার ওয়াইজেস। হ্যাঁ, any contribution paid by the employer to any pension fund, pension provident fund. যদি কন্ট্রিবিউশন এমপ্লয়ারের যদি যে কন্ট্রিবিউশনটা পেনশন ফান্ডে দেওয়া হয়, হ্যাঁ প্রভিডেন্ট ফান্ডে দেওয়া হয়, সেটা বাদ দিয়ে এনি ট্রাভেলিং অ্যালাউন্স অন দ্য ভ্যালু অফ এনি ট্রাভেলিং কনসেশন, যদি সে কোথাও ট্রাভেলিং এ যায় সেটার ধরুন তাকে যদি কোনো ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হয় সেটা বাদ দিয়ে এনি সাম পেড টু দ্য ওয়ার্কার অর দ্য ডিফারেন্ট স্পেশাল এক্সপেন্সেস এন্টাইটেল অন হিম বাই দ্য নেচার অফ হিজ এমপ্লয়মেন্ট। ঠিক আছে, তার মানে ওয়াইজেস বলতে বোঝাচ্ছে স্পেশাল কোনো পেমেন্ট অথবা এডিশনাল যখন আপনার দেওয়া হয় বা পেনশন ফান্ড, লাইফ, এগুলো বাদ দিয়ে বাকি যতগুলো আছে, যেমন আপনার স্যালারি, তারপর হচ্ছে মেডিকেল এক্সপেন্ডিচার, যদি মেডিকেল অ্যালাউন্স যদি কোনো কিছু দেওয়া হয়, আপনার এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, বোনাস, হ্যাঁ ওয়ার্ক টাইম, যা যা দেওয়া হয় অল আর ইনক্লুডেড ইন ওয়াইজেস। ক্লিয়ার? একজন বলেন ওয়াইজেস বলতে কি বুঝছি? স্যার স্যালারি এবং ওয়েজেস এর ভিতর কি কোনো পার্থক্য আছে কিনা স্যার, না একই জিনিস?
এটা আমরা যখন অ্যাকাউন্টিং এর ভাষায় পার্থক্য আছে। স্যালারি বলতে আমাকে মাসিক ভাবে এখানে ওয়েজেস বলতে আমাদেরকে যা বুঝাইছে যে অল কাইন্ড অফ রেমুনারেশন, ধরেন আমাদের কোথাও চাকরি করি, আমাকে সেই সাথে চাকরির সাথে আমাকে আবাসিক সুবিধা দিল, পাশাপাশি আমাকে ঘুরতে যাওয়ার জন্য একটা কস্ট দিল বা একটা এয়ার টিকিট দিল, এই সবকিছু ওয়েজেস এর মধ্যে পড়তেছে, তাই না স্যার? ওয়েজেস বলতে আপনি জানেন অনেকটা যেটা হচ্ছে, যেমন আপনাকে বাসা দিল, বাসা দিলে সেটা আপনার ওয়েজেস ইনক্লুড হবে না, কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্স যদি দেওয়া হয় এইগুলো বাদে স্যার। হ্যাঁ, হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয় সেটা ইনক্লুড হবে, কিন্তু আপনাকে যদি বাসা দেওয়া হয় তাহলে সেটা কিন্তু ওয়েজেস। তার মানে শুধু অ্যালাউন্সটা হচ্ছে ওয়েজেস এর মধ্যে আসবে। হ্যাঁ, আপনাকে যেগুলো দেওয়া হবে, বেনিফিট গুলো দেওয়া হবে, সেই বেনিফিট সব আর ইনক্লুডেড, কিন্তু এখানে একটা থাকবে না, সেটা হলো প্রভিডেন্ট ফান্ড। তারপর আপনাকে ট্রাভেলিং অ্যালাউন্স একটু বলছেন, আপনি আসলে ট্রাভেলিং এ করার জন্য আপনি আপনার ইয়ের জন্য ট্রাভেলিং করতে গেছেন, হ্যাঁ, আপনার বিজনেসের পারপাসে অথবা আপনার সার্ভিসের জন্য আপনি ট্রাভেলিং করতেছেন, সেটার জন্য যে কনসেশন দিচ্ছে সেটা আসবে না, গ্র্যাচুইটি আসবে না, এগুলো আসবে না, না আসবে না। আচ্ছা, আর এমনি যদি আমি পার্সোনাল রিক্রিয়েশনের জন্য দেয় তাহলে সেগুলা অল ওয়েজেস মানে হচ্ছে মজুরি। তাহলে কি আমরা বলতে পারি ওয়েজেস হলো সুপারসেট আর স্যালারি হলো সাবসেট? এটা তো বলতে পারি, অবশ্যই বলতে পারি, কিন্তু অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং এর যে টার্মস, ঠিক আছে, সেখানে সেগ্রিগেশন অনুযায়ী কিন্তু আবার সেটা অন্য আরেক ডেফিনিশন। সেখানে আমরা ওয়েজেস বলতে আমরা ফ্যাক্টরি রিলেটেড যেগুলো সেগুলোকে আমরা ওয়েজেস বলি, আর যেগুলো আপনার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের যে এক্সপেন্ডিচার বা স্যালারি সেগুলোকে আমরা স্যালারি বলি। তাহলে ফ্যাক্টরি রিলেটেড যেগুলো স্যালারি মান্থলি রিলেটেড হইলে স্যালারি, আর এই যে পিস রেট এরকম হইলে ওয়েজেস। ফ্যাক্টরি রিলেটেড হলে ওয়েজেস, যেহেতু এটা ফ্যাক্টরি রিলেটেডই নরমালি আপনার লেবার একটা সবসময় কাজ করে হচ্ছে ওয়ার্কারদের জন্য, ঠিক আছে, তাহলে ওয়ার্কাররা নরমালি আপনার কাজের সাথে জড়িত, এই জন্য ওয়ার্কারদের ক্ষেত্রে এখানে কোনো স্যালারি বলতে কোনো কথাই নেই, এখানে অল আর ইনক্লুডেড ইন ওয়াইজ। স্যার এটা ডেইলি বেসিস তো হইতে হবে। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে অল আর কল ওয়াইজ। জি স্যার, জি স্যার ক্লিয়ার। এটা আবার আপনি অ্যাকাউন্টিং এ যখন অঙ্ক করবেন তখন আবার আপনি এটার সাথে ওটা মিলায়েন না। আচ্ছা স্যার, অ্যাকাউন্টিং এর সিস্টেম হচ্ছে একটা, এটা আরেকটা। দেন আমরা বলছি লে অফ বলতে কি বোঝায়, লে অফ এটা আমরা আলোচনা করি নাই, দেখি কতটুকু শেষ করতে পারি, আমরা চেষ্টা করি একটু ডেফিনিশনগুলো শেষ করার জন্য, সময় যদিও কম। লে অফ বলতে কি বোঝায় স্যার? লে অফ বলতে মানে স্যার যে সময়টাতে মানে আমরা আর কাজ হচ্ছে না, মানে ধরেন একটা মেশিন কাজ করতে 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 হয়তো মাঝখানে 2 ঘন্টা বিরতি দিচ্ছে, এরপরে 2 ঘন্টা পরে আবার এই কাজ শুরু করতেছে, এই যে এই 2 ঘন্টাকে লে অফ বলা হচ্ছে, এরকম কি স্যার? লে অফ বলতে হচ্ছে আপনার এমপ্লয়ার যখন তার অক্ষম হয়ে যায়, সে যে রিফিউজ করে, ফেলুর হয়ে যায়, হ্যাঁ, কিসের কারণে, যখন আপনার কয়েল বা যেটা একটু বললেন পাওয়ার, অথবা আপনার যে র মেটেরিয়ালস ইউজ করে, অথবা মেশিনের আপনার ব্রেকডাউন হয়ে গেছে, তার যে স্টক জমে গেছে, একসাথে অনেক স্টক জমে গেছে, সেল হয় নাই, এইসব কারণে যখন এমপ্লয়মেন্টের জন্য যেগুলো তাদেরকে পেমেন্ট করে তাদেরকে আসলে ছাঁটাই করে দেওয়া হয়, তখনই তাকে বলা হচ্ছে লে অফ। ঠিক আছে, লে অফ হচ্ছে এমপ্লয়ার যখন আপনার ইনেবল হয়ে যায়, রিফিউজ করে, সে পারে না তাদেরকে ওয়ার্কারদের ধরে রাখতে, হ্যাঁ, কিসের কারণে, এই যে কারণগুলা, শর্টেজ অফ কয়েল, পাওয়ার, র মেটেরিয়াল, হ্যাঁ, স্টক, ব্রেকডাউন মেশিনারি, হ্যাঁ, এমপ্লয়মেন্টদেরকে ধরে রাখতে পারে না, তাদের কাজগুলো চাকরিগুলো হারাইতে হয়, তখনই তাকে বলা হচ্ছে লে অফ। এখানে তো স্যার হারায় না, কাজ তো স্যার হারায় না, এটা হয় স্যার মেইনলি র মেটেরিয়াল যদি কখনো শর্টেজ হয় যার কারণে কাজ করতে পারতেছে না স্যার, যেমন এখন যেটা করছে করোনাতে লে অফে দিয়ে স্যার, এখানে লে অফের রুলস আছে আর একটা, ওইটা স্যার স্যালারি দেখা গেল 60% দিছে লে অফ দিয়ে, সেটা লে অফ 60% দিছে, অথবা অনেকে 0% আছে, তো কাজই করতে পারতেছে না, ঠিক আছে, এটা তো তার থাকতেছে, তার প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, জি তাদের এই ইউনিটটা বন্ধ রয়েছে, এই কাজটাই করতে পারছে, স্যার কাজ হচ্ছে কিন্তু অল্প কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যেমন আপনার মেশিনারি, আপনি যেই ফ্যাক্টরি পুরো মেশিনই নষ্ট হয়ে গেছে, তাহলে ব্রেকডাউন হয়ে গেছে, মেশিনে আবার আনতে হবে, ইনক্লুড করতে হবে, 1-2 মাস আপনার বন্ধ থাকবে, হ্যাঁ, দিস ইজ কল লে অফ। লে অফও আপনার চাকরিচ্যুত করাই, আপনি এটাও আপনার
কাজটি চলে যাওয়ার মতোই আর কি, অর্থাৎ আপনার এটা পার্সিয়াল হোক আর আপনার ফুল। কিন্তু স্যার এটা তো স্যার টার্মিনেশন, এগুলা এটা টার্মিনেশন না, এটা যতদিন পর্যন্ত আপনার এই কাজগুলো সে পাচ্ছে না ততদিন পর্যন্ত বন্ধ থাকবে। জি স্যার, ঠিক আছে। কিন্তু এটা স্যার তো যখন সার্ভিস বেনিফিট দেবে তখন তো স্যার এই টাইমটা কাউন্ট হবে, লে অফটা কাউন্ট হয়, কিন্তু আপনার অন্য ক্ষেত্রে হয়তো কাউন্ট হয় না, লে অফটা কাউন্ট হয়। জি স্যার, এতটুকুই পার্থক্য, কিন্তু আপনার লে অফ আর হলো কি বলি আমরা রিট্রেন্সমেন্টে পার্থক্যটা এটাই। ঠিক আছে, রিট্রেন্সমেন্টে তাকে টার্মিনেশন করে দেওয়া হয়, সেটাও কিন্তু তার হচ্ছে কিসের জন্য, আপনার রিডান্ডেন্সির জন্য, লোক সংখ্যা বেশি হয়ে গেছে। আর এই ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে হঠাৎ করে আপনার র ম্যাটেরিয়ালস আসে না, যেমন বাংলাদেশের করোনার কারণে যেটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাকুমুলেশন অফ স্টক জমে গেছে, যে আপনার বাইরে মাল নেয়, এই কারণে লে অফ করলো। ঠিক আছে স্যার, লে অফ নিয়ে তো স্যার ডিটেইলস আর একটা ল আছে। হ্যাঁ, ল তো সবগুলাই নতুন নতুন আরো ল বেরিয়েছে, কিন্তু আমরা এখান থেকে তো ডেফিনেশন এবং এটার নরমাল পন্থাগুলো আমরা দেখবো আর কি লেবার অ্যাক্ট অনুযায়ী। দেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট বলতে আমরা একটু আগে পর দেখলাম যে আপনার ম্যানুফ্যাকচারিং প্রসেস, তারপর আমরা দেখলাম হচ্ছে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। কমার্শিয়াল অল্টারনেটিভ যেটা সেটা স্যার, লে অফের কি স্যার সময়সীমা আছে যে কতদিন পর্যন্ত লে অফ রাখা যেতে পারে, এরকম কোনো বিধান আছে? আমরা পরে দেখবো, লে অফের জন্য আমরা পরে দেখবো। হ্যাঁ, আমরা ওদিকে আলোচনা করবো না। ওকে, থ্যাংক ইউ স্যার। Industrial establishment means any workshop or other establishment in which articles are produced, adapted or manufactured, or where the work of making, altering, repairing, অর্থাৎ আমরা ম্যানুফ্যাকচারিং যে প্রসেস গুলো আছে সেই প্রসেসের সবগুলো কাজ যেখানে হয় তখন তাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। যেমন রোড ট্রান্সপোর্ট সার্ভিস, রেলওয়ে ট্রান্সপোর্ট সার্ভিস, রিভার ট্রান্সপোর্ট সার্ভিস, হ্যাঁ, এটসেট্রা, এয়ারলাইন্স, ডক, ওয়ার্ক, জেটি, মাইন, কোয়ারি, গ্যাস ফিল্ড, অয়েল ফিল্ড, হ্যাঁ, প্লান্টেশন, ফ্যাক্টরি, নিউজপেপার এস্টাবলিশমেন্ট, কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর, অল আর ইনক্লুডেড ইন ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। তাহলে আপনার ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট আপনারা দেখবেন। ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট বলেন, কারো কিছু বলবেন? ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট বলতে আমরা কি বুঝছি? যেখানে প্রোডাকশন হয় অথবা কোনো কিছু তৈরি করে ওটাই মানে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টের আন্ডারে পড়ে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ঠিক আছে, যেখানে আমরা প্রথমে আমরা একটা বলছি ম্যানুফ্যাকচারিং প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেসের যে স্টেপগুলা সবগুলো আমার ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টে পড়ে। ঠিক আছে, নেক্সট আমরা বলবো ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট। ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট যখন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আমরা জানলাম, ইন্ডাস্ট্রিয়াল যেখানে কাজ হচ্ছে, এমপ্লয়ি থাকবে, ওয়ার্কার থাকবে, সেখানে আপনার ডিসপুট ক্রিয়েট হয়। ডিসপুট মানে একজন একজনের সাথে কি হচ্ছে, মত পার্থক্য হতে পারে, কারোর সাথে কারো বাক বিতণ্ড হতে পারে, কিসের জন্য, তাদের প্রয়োজনীয় খাতিরে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট মিনস এনি ডিসপুট অর ডিফারেন্স বিটুইন এমপ্লয়ার্স এন্ড employers or between the employers or workers or between workers, অর্থাৎ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট হচ্ছে ইন্ডাস্ট্রির ভিতরে এমপ্লয়ারের সাথে আপনার ডিসপুট হতে পারে, এমপ্লয়ার ওয়ার্কারের সাথে ডিসপুট হতে পারে, ওয়ার্কার টু ওয়ার্কারের সাথে আপনার পারস্পরিক সাথে আপনার ডিসপুট হতে পারে। অল আর কানেক্টেড উইথ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট। সেটা হতে পারে এমপ্লয়মেন্টের জন্য, নন এমপ্লয়মেন্টের জন্য, অথবা অন্য কোনো টার্মস অফ এমপ্লয়মেন্টের জন্য, অথবা কন্ডিশন অফ ওয়ার্ক অফ এনি পারসন। এই সব ক্ষেত্রে যেগুলা ডিসপুট ক্রিয়েট হয়, দিস ইজ কল্ড ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট। ঠিক আছে, আমরা এগুলা অথবা আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট কি। আমরা তারপরে আমরা যে কাজটা করব বাসায়, আমরা এই সবগুলা ডেফিনিশন গুলো আমরা দেখব। টোটাল ডিসেবলমেন্ট বলতে কি বোঝায়? টোটাল ডিসেবলমেন্ট মিন্স সাচ ডিসেবলমেন্ট হোয়েদার অফ এ টেম্পোরারি অর পার্মানেন্ট নেচার। যে এরকম ডিসেবলমেন্ট যেগুলো টেম্পোরারি অথবা পার্মানেন্ট নেচার, যেটাই হোক না কেন, আমরা একটু আগে বলছি পার্সিয়াল ডিসেবলমেন্টের ক্ষেত্রে টেম্পোরারি নেচারও বলছি, পার্মানেন্ট নেচারও বলছি। আর ঠিক টোটাল ডিসেবলমেন্টের ক্ষেত্রে এরকম টেম্পোরারি অর পার্মানেন্ট নেচার যেটাই হোক না কেন, অ্যাজ ইনক্যাপাসিটি এ ওয়ার্কার ফর অল ওয়ার্ক হুইচ হি হ্যাজ ক্যাপেবল অফ পারফর্মিং এট দ্য টাইম অফ দ্য অ্যাক্সিডেন্ট রেজাল্টিং ইন সাচ ডিসেবলমেন্ট। অর্থাৎ অ্যাক্সিডেন্টের পূর্ব মুহূর্তে সে যে যে কাজগুলো করতে পারতো, সেই কাজগুলোতে যদি সে ফুললি ইনক্যাপাসিটি হয়, ফুললি ইনক্যাপাবল হয়, দেন ইজ কল্ড দ্য টোটাল ডিসেবলমেন্ট।
ঠিক আছে? তাহলে আপনারা এই ডেফিনিশন গুলো অ্যাটলিস্ট পড়বেন। হ্যাঁ, সেটা আমার শীটে যেটা মার্ক করা আছে এইগুলো করতে পারেন, সাথে আরো কিছু করতে পারেন। এই ডেফিনিশন গুলো যে ফার্স্ট সেকশন 1 এ 2 তে যে ডেফিনিশন গুলো আছে সেই ডেফিনিশন গুলো পড়লে আপনার বেনিফিট আসবে, আপনি যে কোনো ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। তাহলে এগুলো আপনারা দেখে নেবেন। আর আমরা নিচে সামনের দিকে আগাবো। আজকে আমরা এর ভিতরে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা এগুলো দেখে নিয়ে একটু কথা বলতে পারবো। একটু পরে হয়তো বা ইনস্টিটিউটে ফোন করতে মানে বলবে ছেড়ে দেওয়ার। হোয়াটসঅ্যাপ গ্রুপে এইটা নাই স্যার। আমি আপনারা একজন মেইল নাম্বার দেন, আপনাকে মেইল করে দিই। স্যার আপনি তো বলেন স্যার এটা আপলোড করে দিবেন আবার নতুন করে ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপলোডে আমি হোয়াটসঅ্যাপে না আমি আপনাকে মেইলে অ্যাড্রেস দেন, মেইলে। জি স্যার, আমারটা দিয়ে দিচ্ছি। আমি তাহলে স্যার গুগল ড্রাইভেও দিয়ে দিতে পারবো, সবাই নিয়ে নিতে পারবে। আমি হোয়াটসঅ্যাপে আপনার মেইলটা দিয়ে দিন স্যার। জি স্যার। স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন কোশ্চেন বলেন। কোশ্চেন বলেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আগের লেসনে কয়েকটা কোশ্চেন ছিল স্যার, বলবো এখন? আগের লেসন কি কোশ্চেন বলেন? এতগুলো এখন বলা যাবে? স্যার আইডেন্টিফাইং থ্রেডের মধ্যে যে 5টা থ্রেড আছে, অ্যাডভোকেসি, সিমিলারিটি এন্ড ইন্টিমিডেশন থ্রেড, এটা যদি একটু স্যার সংক্ষেপে একটু বলুন। সংক্ষেপে কেন বলা যাবে না? পারতেছে ফার্স্টের সঙ্গে বলা যাবে না, এক পাইজা গেছে অলরেডি। হ্যাঁ, আমরা রিভিউ ক্লাসে নেওয়ার একটা চেষ্টা করব। নেক্সট ক্লাসে কি আবার মনে করব? আমরা রিভিউ নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, একটা ক্লাস রিভিউ নিব আমরা। এখন আপনার কাজ হচ্ছে আজকে এখন যা পড়াচ্ছি সেটার সাথে অ্যাটাচ থাকেন, এগুলো একটু ভালো করে দেখেন। ফার্স্ট ইজ ফার্স্ট মনে রাখেন, এটা কাজ করেন। ঠিক আছে? ওই চেষ্টা করব রিভিউ করার জন্য, তখন আপনি এটা মনে রাখবেন। ওকে। আজকে চ্যাপ্টার থেকে অথবা অন্য কোনো মানে ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। স্যার আমার এক্সাম কবে নাগাদ হতে পারে? জুলাই টু ডিসেম্বর সেশন? এটা একটু আগে বলছি, এটা আসলে আমরা জানি না। হ্যাঁ স্যার সময় শেষ স্যার। সময় শেষ? জি স্যার। আর কতক্ষণ? আর 1 মিনিট 2 মিনিট রাখতে পারি স্যার। ঠিক আছে, 2 মিনিট রাখো। হ্যাঁ, আপনার এক্সামের টাইমটা আসলে হচ্ছে এটা ডিপেন্ড করবে ইনস্টিটিউটের। তবে আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে ফেব্রুয়ারি শেষ নাগাদ হতে পারে, যদি এখন থেকে কোশ্চেনের মানে রেজাল্ট তৈরি করতে করতে ফেব্রুয়ারি নেক্সট নাগাদ আগে হয়ে যাবে। স্যার থ্যাংক ইউ। আর কার কোনো কোশ্চেন আছে? না স্যার, আমরা শেষ করি। সবাই ভালো থাকেন। জি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা ভালো থাকবেন স্যার। শনিবারে দেখা হবে। ইনশাআল্লাহ দেখা হবে স্যার। স্যার ইমেল অ্যাড্রেস আপনাকে পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। স্যার একটু স্যার ওই যে যদি একটু ইথিক্যাল কোডটা আর ওই যে এসএসসি কন্ডাক্ট যেটা ছিল ওইটা একটু যদি রেড মার্ক করা গুলো একটু দিয়ে দিতেন। আমি সবগুলো মার্ক করে দিয়ে দিচ্ছি। যিনি হোয়াটসঅ্যাপে দিয়েছেন? স্যার আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি স্যার হোয়াটসঅ্যাপে। জি স্যার, আপনাকে পার্সোনালি মেসেজ করেছি স্যার। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। জি স্যার। স্যার ইথিক্স এর গ্রুপ ওয়ার্ক যারা আজকে রাত 11টায় মিটিং। জি স্যার, আমি কালকে দিব। হ্যাঁ কালকে। জি স্যার। জি স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তাহলে আমরা শেষ করতেছি।